এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তুই আমার বয়সের মহিলাকে কিভাবে বিয়ে করলি? তুই কেন এমন করলি? ওর সাথে তোর কখনোই যাবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি করলি এটা? আম্মু, ওই তোমার 10 বছরের ছোট, ওই তোমার বয়সের না? নয়নের কথা শুনে নয়নের আম্মু সজোরে গালে থাপ্পড় মেরে বলল, আমার সাথে মজা করস? আমার সাথে একদম ফাজলামি করবি না। আর ওই মহিলা, বাহ কেমন, যে সন্তানের বয়সের ছেলেকে বিয়ে করে, ওনাকে ইচ্ছে করছে খুন করি। উফ, এতটা রাগ হচ্ছে না? নয়নের আম্মু কথাগুলো বলি কান্না করতে লাগলো। নয়ন ওর আম্মুকে ধরলে নয়নের আম্মু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে টাচ করবি না। তোর মতো ছেলেকে আমার দরকার নাই। তুই আর কোনোদিনও আমাকে মা বলে ডাকবি না। আজ থেকে আমি তোর কেউ হই না। তোর মতো নোংরা ছেলের কোনো দরকার আমার নাই। আম্মু, চুপ, একদম চুপ। আমাকে আম্মু বলবি না। নয়নের আম্মু কান্না করতে লাগলো। নয়নের আম্মু পড়ে যেতে নিবে, নয়ন ধরার আগে আতিয়া এসে ধরে ফেলল। আতিয়া বলে ওঠে, ভাইয়া তুই এমন কাজ কিভাবে করলি? ছি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আম্মু অসুস্থ জানার পরও তুমি এভাবে আম্মুকে আঘাত করতে পারলে? তুমি আমাদের সাথে কোনো কথাই বলবে না। আজ থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আতিয়ার কথা শুনে নয়ন বলে ওঠে, আতিয়া, তুইও আমাকে এইসব বলতে পারলি? হ্যাঁ, বলতে পারলাম। তোমার মতো ভাইকে কোনো দরকার নেই আমাদের। তুমি তোমার বউ নিয়ে সুখে থাকো। আম্মু চলো এখান থেকে। আতিয়া নয়নের আম্মুকে নিয়ে যেতে নিল। নয়ন কিছু বলতে যাবে, তখনই কারো ডাকে নয়নের ভাবনা জগৎ থেকে বের হয়ে দেখে ওর শালিকারা এসে বলছে, দুলা ভাই চলেন, এখানে একা বসে কি করেন? আপু অপেক্ষা করছে আপনার জন্য। নয়ন বুকে থুতু দিয়ে ভাবতে লাগলো আর বাসর ঘরের দিকে যেতে লাগলো। উফ, এইটা স্বপ্ন ছিল, বেঁচে গেলাম। আম্মু, আতিয়া তো হসপিটালে, ওরা কিভাবে এখানে আসবে? উফ, যাই হোক, এগুলো ওদের জানানো যাবে না। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে গেল, বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। নয়ন দরজা ধাক্কা দিলে নয়নের স্ত্রী ঘোমটা খুলে বলে ওঠে, ধাক্কা দিও না, ওরা খুলবে না। ও, বাট এভাবে লাগিয়ে দিয়ে গেল কেন? বাহিরে কিভাবে বের হব? আজকে রাত এখানে থাকতে হবে, বের হওয়া যাবে না। সকালে দরজা খুলে দিবে। তুমি এখানে এসে বসো। নয়ন নেহার কাছে গেল, নেহার থেকে কিছুটা দূরে বসে বলল, ম্যাম, টাকাটা? এখন লাগবে নাকি? না, বাট দিয়ে রাখলে ভালো হইতো। আমাকে বিশ্বাস করতে পারছো না? টাকা দিব নাকি না? তা না, আসলে বারবার টাকা চাইতে শরম লাগে। বুঝলাম, ওয়েট করো। নেহা বালিশের নিচ থেকে চাবি বের করে নয়নের হাতে দিয়ে বলল, এইটা আমার ড্রয়ারের চাবি। যখন মন চাইবে টাকা নিয়ে নিও, যত লাগে নিও, আমাকে বলতে হবে না। আপনি আমাকে সম্পূর্ণ চাবি কেন দিচ্ছেন? এত বিশ্বাস করা ভালো না। আমি সব টাকা নিয়ে পালিয়ে গেলে কি হবে? নিয়ে গেলে নিবে। আমার টাকা, আমার সব কিছু তো এখন তোমার। আপনারটা আমার কেন হবে? আপনার চাবি আপনি রাখেন, আমার টাকা আমাকে দিলে হবে। যাই হোক, এখন কি আমার কোনো কাজ আছে? না থাকলে আমি ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে। না, কোনো কাজ নাই, তুমি চাইলে ঘুমাতে পারো। ধন্যবাদ। আর হ্যাঁ, আমি এইসব পরে থাকতে পারবো না। আমার লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে থাকার অভ্যাস। অনেক গরম শার্ট প্যান্ট পরে ঘুমানো সম্ভব না। ওকে, তোমার যেটা ভালো লাগে ওইটাই করো। নেহার কথা শুনে নয়নের ব্যাগের কাছে গিয়ে ব্যাগ থেকে লুঙ্গি বের করলো। নয়ন শেরওয়ানি খুলে ফেললো। সেন্টু গেঞ্জি খুলতে গিয়েও খুলল না। লুঙ্গি পরে পাজামা খুলে ফেললো। শেরওয়ানি পাজামা এক সাইডে রেখে নয়ন নেহার পাশে শুয়ে পড়ল। নেহা উঠে ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে এলো। নয়নের শেরওয়ানি পায়জামা ভালোভাবে রেখে দিল। নেহা নয়নের পাশে শুয়ে পড়ল। নয়নের দিকে ঘুরে শুলে নয়নের মুখখানি ডিম লাইটের আলোতে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, আমি এটা কি করলাম? ফ্যামিলির চাপে বিয়ে করতে গিয়ে একদম বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এই ছেলে না একদম পিচ্চি একটা ছেলে। ওকে টাকাটা ধার দিলে হয়তো লোন হিসেবে নিতে চাইলো, দিতে পারতাম।
কেন যে বিয়ে করলাম, উফ, মাথায় যেন কোনো কিছু কাজ করছিল না। একটু যদি ভালো করে দেখে বুঝে শুনে বিয়ে করতাম। এতটুকু ছেলেকে কিভাবে বিয়ে করলাম? নেহা কথাগুলো ভাবতে ভাবতে নিজের উপরে রাগ হতে লাগলো। নেহা রাগে সোজা হয়ে শুয়ে হাত মুঠো করে নিল। নয়ন ঘুমের ঘরে নেহার শরীরের উপরে হাত পা তুলে দিল। নেহা কেঁপে উঠল। নেহা নয়নের দিকে তাকাতে নয়ন জড়িয়ে ধরলে। ভালো করে নেহা নয়নের নাকের গরম নিঃশ্বাসে কেঁপে উঠতে লাগলো। নেহা নয়নকে সরিয়ে দিতে গেলে নয়ন শক্ত করে জড়িয়ে ধরল। নেহা নিজেকে কন্ট্রোল করে চোখ বন্ধ করে শুয়ে থাকতে লাগলো। রাত 3টায় নয়নের ঘুম ভাঙলে নেহার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। সরি, আমি ঘুমের ঘোরে আপনার বুকের উপরে চলে গেছিলাম। আমি ইচ্ছে করে কিছু করি নাই। আমি মাঝখানে কোলবালিশ দেই, তাহলে আর যাব না। আমার তো আম্মুকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস, তো এখন তো বড় হয়ে গেছি, তাও এই অভ্যাস এখনো আছে। ঠিক আছে, সমস্যা নাই। এখন ঘুম থেকে উঠলে বাথরুমে যাবে নাকি? না, তাহলে? স্বপ্নে আম্মুকে দেখে ভয় পেয়ে গেছিলাম। কেন, কি দেখছো যে ভয় পেয়ে গেছো? আম্মু এই বিয়েতে অখুশি, আমাকে রাগে লাঠি দিয়ে মারতে আসছিল। আমি ভয়ে দৌড়ে একটা পুকুরের ভিতরে পড়ে যাই। আমি তো সাঁতার জানি না, ডুবে যাচ্ছিলাম, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি আসলে আপনার বুকের উপরে শুয়ে আছি, নিঃশ্বাস তাই আটকে আসছিল। আমি এত কষ্টের স্বপ্ন দেখলাম, আর আপনি হাসছেন। সরি, আমার ভুল হয়ে গেছে। নয়ন শোনো, ঘুমিয়ে যাও, সকালে টাকা নিয়ে চলে যাও। আর শোনো, তোমার অ্যাকাউন্টে মাস শেষে টাকা চলে যাবে। ধন্যবাদ। আমার বোন মায়ের অপারেশন টাকা হইলে চলবে, আর কিছু দেওয়া লাগবে না। আর হ্যাঁ, আপনার যখন দরকার হবে তখন আমাকে কল দিলে আমি চলে আসব। বাট কোনো কাজ না করে পড়াশোনায় মনোযোগ দাও। পড়াশোনা করলে চাকরি করা হবে না, আর চাকরি না করলে আম্মু বোনকে কি খাওয়াবো? সব খরচ আমি দিব। না, এমনিতে 15 লাখ টাকা নিচ্ছি, আর ঋণ বাড়াতে চাই না। ঋণ কেন? আমাকে বিয়ে করেছো, আমার ফ্যামিলির খুশি হয়ে দিয়েছে, এখানে ঋণের কি আছে? আর তুমি বড় হও, যখন ভালো কিছু করবে তখন আমাকে খরচ দিও, যদি পারো তাহলে হয়ে যাবে। এখন আমি তোমাকে দিতে থাকি, আর আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমার টাকা মানে তোমার, আর তোমার টাকা মানে আমার। ও আচ্ছা, ঠিক আছে তাহলে, বাট তাও আমার কেমন যেন লাগছে। অত না ভেবে ঘুমাও। আর শোনো, 1টার দিকে আমার ফ্লাইট, তুমি আমাকে এগিয়ে দিতে আসবে কি? পারবো আম্মু। আপুর অপারেশন তো আগামীকাল, আর আজকে কোনো কাজ নাই। ওকে, তাহলে আজকে আমার সাথে থাকো। ঠিক আছে, বাট সকালে দেখা করতে যেতে হবে। ওকে, ঘুমাও তাহলে। আপনিও ঘুমান। নয়ন ঘুরে শুয়ে পড়লে নেহা বলে ওঠে। তুমি চাইলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো। নেহার কথা শুনে নয়ন খুশি হয়ে পিছনে ঘুরিয়ে জড়িয়ে ধরতে যাবে, তখনই আবার নিজের হাত পা নামিয়ে বলল। না, আপনাকে জড়িয়ে ধরা যাবে না। আপনি তো বড় মেয়ে, আপনার আব্বু আম্মু মাইর দিব আমাকে জানতে পারলে। আমি তো 2 বছর ধরে আম্মুর কাছে ঘুমাই না, কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাই। আম্মু বলেছে আমি বড় হয়ে গেছি, তাই দূরে ঘুমানো উচিত। আচ্ছা থাকেন, আমি সোফায় গিয়ে ঘুমাই। আমার খেয়াল ছিল না, আল্লাহ জানে আপনার আব্বু আম্মু সকালে আমাকে কি করবে। নয়নের কথা শুনে নেহা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। নেহা নয়নকে জোর করে কাছে আনলে নয়ন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নেহা বলে উঠল। আমি তোমার বউ হই, আমাকে জড়িয়ে ধরলে কিছু হবে না, কেউ কিছু বলবে না, অন্য মেয়েদের কাছে যাবে না, আমার সাথে যা মন চায় তাই করতে পারবে, বুঝতে পারছো? ধুর, ছাড়েন, আমার শরম করছে। ওলে ওলে দেখি শরম কেমন দেখা যায়। নেহা নয়নকে কাতুকুতু দিল। নয়ন হাসতে লাগলো, সাথে নেহাও হেসে দিল। নেহা বলে ওঠে। ঘুমাও, লজ্জা পেও না। আমি তো তোমার বউ, তাই আমার কাছে লজ্জা পাওয়ার কিছুই নেই। ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দেই। নয়ন নেহার বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো আর লজ্জায় লাল হতে লাগলো। নেহা বুকের সাথে জড়িয়ে ধরে থাকলে নয়ন নেহার দিকে তাকালে নেহা বলে। কি হলো, ঘুমাও। আচ্ছা, আপনি তো আমার বউ, আপনাকে একটা কথা বলবো, প্রমিস করেন, রাগ করবেন না। আমি শুধু জানতে চাচ্ছি,
মারবেনও না বলেন? কি কথা বলো, মারবো না? না, প্রমিস করেন, না হইলে আপনি আমাকে মারবেন। ওকে যাও, প্রমিস, বলো কি বলবে। আপনাকে কি লিপ কিস করা যাবে? নয়নের কথা শুনে নেহা লাফ দিয়ে উঠে ভ্রুকুচকে তাকালে নয়ন ভয়ে চোখ বন্ধ করে বলে, আমি একটা মুভিতে দেখেছি নায়ক নায়িকাকে লিপ কিস করে। তো সেই তো গার্লফ্রেন্ড ছিল, আপনি তো বউ, তাই আমি শুধু জিজ্ঞেস করছি, প্লিজ আমাকে মারবেন না। নয়ন এক নিঃশ্বাসে কথাগুলো বলে চোখ খুলে দেখে নেহা তাকিয়ে আছে। নয়ন ভয়ে নেমে চলে যেতে নিলে নেহা হাত ধরে বলল, আমাকে যা করা যাবে, কিন্তু আমাকে করা যাবে, কিন্তু বউ থাকলে কোনো মেয়েকে আর বিয়ে করা যাবে না, আর গার্লফ্রেন্ডও বানানো যাবে না। আমার সাথে সব কিছুই করতে পারবে, যেটা অন্য মেয়েদের সাথে করতে পারবে না, বুঝতে পারছো? তার মানে করতে পারবো আপনাকে, তাহলে একটু করি। নয়ন কথাটা বলে সোজা নেহার মাথার পিছনে ধরে লিপ কিস করতে লাগলো। নেহা চোখ বড় বড় করে ফেলল। নয়ন 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, অনেক মজা তো, আবার একবার করি। নয়ন কথাটা বলে নেহাকে কথা বলার সুযোগ না দিয়ে কিস করতে লাগলো। 2 মিনিট পর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, ইয়াম্মি। ভারী ফাজিল পোলা তো। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি তো বলেন আমার সাথে সব করতে পারবেন, নিজেই তো বলছেন আপনাকে কিস করা যাবে আর কাউকে করা যাবে না, তাহলে এখন রাগ কেন করছেন? ঘুমাও ফাজিল পোলা। নেহার ধমক শুনে নয়ন ভয়ে চুপ করে শুয়ে পড়ল চোখ বন্ধ করে। নেহা ওর মাথা বাহুতে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নয়ন ঘুমিয়ে গেলে নেহা মিটিমিটি হাসতে লাগলো। নয়নের ঠোঁটের দিকে তাকিয়ে নিজের অজান্তে আলতো করে ঠোঁটের স্পর্শ দিল। বুকে ভালোভাবে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকালে নয়নের ঘুম ভাঙলে উঠে নেহা ঠোঁটের দিকে যেতে নেহা চোখ খুলে চমকে উঠল। নেহা রাগী লুক নিয়ে তাকালে বলে, আরে আমি কিস করতে যাচ্ছিলাম না তো, আমি দেখছিলাম আপনি ঘুমিয়ে আছেন নাকি, আপনাকে ডাকতে চাচ্ছিলাম। নয়ন কথাটা বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। নেহা হেসে ফেলল। নেহা ভাবতে লাগলো, নতুন নতুন অনুভূতি পেয়েছে, সুযোগ পাইলে কিস করার চান্সে আছে, ফাজিল ছেলে। নেহা উঠে নয়নের দিকে তাকাতে নেহা চোখ বড় বড় হয়ে গেল। নয়ন নেহার দিক থেকে চোখ সরিয়ে তোয়ালে দিয়ে মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে যেতে নয়ন জোরে চিৎকার দিয়ে উঠলে নেহা দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে বলল, শান্ত হও কুল, আমি তোমার বউ, আমি দেখলে কিচ্ছু হবে না, শান্ত হও, চিৎকার দিও না, সবাই এসে পড়বে, শান্ত হও নয়ন। নেহার কথা শুনে নয়ন হাত সরিয়ে দিয়ে কান্না করতে করতে বলল, আপনি আমার সব দেখে ফেলছেন, আমি এখন কিভাবে আপনার সামনে থাকব? কান্না করছো কেন? আরে বাবা, আমি তোমার বউ, আমি দেখলে কিছু হবে না। বউ তো কি, আপনি লুচ্চি মেয়ে, যখন দেখছেন আমার লুঙ্গি নাই, আপনি আমার দিকে কেন তাকিয়ে থাকলেন? আপনি অনেক পচা। আরে আজব, আমি কি তখন খেয়াল করেছি নাকি? কেবল দেখলাম, আর লুঙ্গি তো ওই যে পড়ে আছে। আমার সব শেষ হয়ে গেল, আমার মান সম্মান আর বেঁচে রইল না। নয়ন কথাগুলো বলে দৌড়ে গিয়ে লুঙ্গি পরে খাটের উপরে বসে কান্না করতে লাগলো। নেহা নয়নকে বোঝাতে লাগলো। নয়ন কোনো কিছুতে বুঝলো না। নয়ন কান্না করতে থাকলো। তখন নেহা বলল, উফ, কি পাগলের পাল্লায় পড়লাম। এই কচুকে কিভাবে বোঝাবো আমরা স্বামী স্ত্রী, আমরা একে অপরের জিনিস দেখতে পারি, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। আপনি তো পুরো লুচ্চি, আপনি আমার সব দেখছেন, আপনি কথাই বলেন না। আরে বাবা, কেন বুঝছো না আমরা একে অপরের জিনিস দেখতে পারি, এখানে কোনো লজ্জা পাওয়ার কিছু নাই। তাহলে আমারটা আপনি দেখছেন, তাহলে আপনারটা আমাকে দেখান, তাহলে সমান সমান হবে। না হইলে আমি কান্না থামাবো না, আমি সবাইকে বলে দিব আপনি একটা লুচ্চি মেয়ে, আমার সব কিছু দেখছেন, আপনি ভালো মেয়ে না। নয়নের কথা শুনে নেহা ভেবাচাকা খেয়ে গেল। নেহা বলে ওঠে, থাক, তোমার দোষ, তুমি তো লুঙ্গি ছাড়া দৌড় দিয়েছো, এটা তোমার দোষ না, কান্না করো গা, যাও। দেখলেন, নিজের মান সম্মান আছে, আমারটা শেষ করে দিলেন। আপনি খুব খারাপ, আমি এখন সবাইকে বলে দিব আপনি যে পচা মেয়ে, সবার জানা উচিত। নয়ন যেতে নিবে নেহা উপায় না পেয়ে হাত ধরে বলে, এই ওয়েট, আমি দেখাচ্ছি, এসব কথা বলতে হয় না, এটা লজ্জাজনক বিষয়, আমি দেখাচ্ছি। উফ আল্লাহ, এই কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। কি আমি পাগল?
আরে না না, আমি পাগল, তুমি ভালো। নয়ন কান্না করতে লাগলো। নেহা লজ্জায় একবার শাড়ির আঁচল ছড়াতে গিয়ে আবার বলল, নয়ন প্লিজ, এখন না, তুমি বড় হও তখন দেখাবো। এখন দেখেন, আপনি আমারটা দেখছেন, আপনাকেও দেখাতে হবে। আরে বাবা, এভাবে হয় না, তুমি ছোট মানুষ, তোমারটা দেখাই যাবে। আমি তো বড় বড় মানুষেরটা দেখতে হয়, বেয়াদবি হয় না। নেহার কথা শুনে নয়ন কোনো কিছু না বলে কান্না করতে লাগলো। নেহা বিরক্ত হয়ে এক টান দিয়ে শাড়ি খুলে ফেলে দিল। নয়ন নেহার দিকে তাকাতে হা হয়ে গেল। নেহা অন্যদিকে ঘুরে তাকিয়ে বলে, হয়েছে কি? আপনার পেটে তিল আছে, আমারও আছে। ভালো হয়েছে নাকি আরো দেখবে? ইয়ে মানে এই কি পাকনা ছেলে রে বাবা, এই ছেলে লজ্জা শরমের মাথা খাইছো নাকি? আমারটা দেখলেন কেন? আমিও দেখব। কচু ছাতা। আরে বাবা, পরে দেখিস রে, এখন ছোট মানুষ, বড় হ। আমি এখন বড় আছি, বিয়ে করছি। বড় মানুষ বিয়ে করে ছোট মানুষ না। হ, অনেক বড় হয়ে গেছস। নেহা আর কিছু খুলতে যাবে তখনই নয়নের ফোন বেজে উঠলে নয়ন কল রিসিভ করলে এই সুযোগে নেহা শাড়ি নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। নয়ন কথা বলা শেষ করে যেই নেহাকে কিছু বলবে দেখে নেহা নাই। নয়ন কিছু না বলে ব্যাগ থেকে শার্ট প্যান্ট পরতে লাগলো। নেহা বের হয়ে বলল, কোথায় যাচ্ছ? আমি আসছি। নয়ন নেহার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল। নেহার মুখে হাসি ফুটে উঠল। নয়ন হসপিটালে গিয়ে ক্যাবিনের সামনে গেলে নয়ন নিঃশ্বাস জোরে জোরে নিতে লাগলো। নয়ন ভিতরে ঢুকলে দেখে অনেকগুলো মানুষ। নয়ন বলে ওঠে, কে আপনারা? নয়নের কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। নয়নকে দেখে নয়নের আম্মু বলে ওঠে, বাবু, নয়নের আম্মুর কথা শুনে মুরব্বী লোকটা নয়নের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। নয়নকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নয়ন লোকটাকে সরিয়ে দিয়ে বলল, আম্মু, হচ্ছেটা কি? ওনারা কারা আর এখানে ভিড় করে রাখছে কেন? নয়ন, উনি তোর নানু, তোর মামা আর খালু। নয়ন অবাক হয়ে তাকালো। নয়ন বলে ওঠে, এখানে কি করছেন আপনারা? আমার আম্মু মারা গেছে নাকি সেইটা দেখতে এসেছেন? নয়ন, এভাবে কথা বলতে হয় না। এর থেকে ভালো করে কথা আসছে না। আপনারা এখন থেকে চলে যান। আমি আপনাদের সাথে বেয়াদবি করতে চাচ্ছি না। নানু ভাই, আমি জানি তোমার রাগ হওয়ার কথা। আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমরা ময়নার সাথে অন্যায় করেছি। এখন বুঝতে পারলে কি আর না করলে কি? এখন থেকে চলে যান। আম্মু আগামীকাল অপারেশন, ওনাকে উত্তেজিত করেন না। দুইজনের অপারেশন করতে 15 লাখ লাগবে। তুমি এত টাকা কোথায় পাবে? তোমরা আমাদের সাথে চলো, আমি সকল খরচ দিব। দরকার নাই। এত বছর আপনাদের ছাড়া চলতে পারছি, এখনো পারবো। সো এখন থেকে চলে যান। নানু ভাই নয়নকে অনেক বোঝানোর লাগলো। নয়ন কোনো কথা শুনল না। নয়নের মামা হঠাৎ করে পিছন থেকে মেরে নয়নকে অজ্ঞান করে দিল। নয়নের আম্মু বলল, ভাইজান, কি করলেন এইটা? চিন্তা করিস না, অজ্ঞান হয়েছে। এই তোমরা ওকে নিয়ে যাও। ময়না চল, রাতি আর মামুনি পাশের রুমে আছে, আমি নিয়ে আসছি। 2 বছর পর। নয়ন, তুই কি শুরু করছস? তুই কি চাস না তোর আপুর বিয়ে হোক? আম্মু, বিয়ে দাও না। আমি কি করছি? তাহলে তুই যেতে কেন চাচ্ছিস না? আমার কাজ আছে, আমি এখানে থাকতে পারবো না। বন্ধুদের সাথে ঘুরতে যাব। বোনের থেকে ঘোড়া বড় হয়ে গেল। দেখ, তোকে আমি অনেক ভালোবাসি। আজকে না থাকলে ওই অনেক কষ্ট পাবে। আচ্ছা, আজকে কি বিয়ে হবে নাকি? কাবিন পড়িয়ে যাবে, তারপর বড় করে অনুষ্ঠান করে বিয়ে পড়িয়ে তুলে দিবে। তখন থাকলে তো হইব, এখন না থাকলে কিছু হবে না। ভাইয়া, আপু তোকে ডাকে। যাব না, আমি বের হচ্ছি। আপু কান্না করছে, কি আবার হইল? তোমাকে ডাকে। নয়ন বিরক্ত হয়ে রুম থেকে বের হলো। নয়ন রূপার রুমে ঢুকে বলল, কি হইছে? কান্না করছো কেন? নয়ন, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। তুই আর রাগ করে থাকিস না। আমি না বুঝে তোকে অতগুলো মানুষের ভেতরে মেরেছি। প্লিজ ভাই আমার, আমাকে ক্ষমা করে দে। অতগুলো মানুষের মাঝে মারছস মানে? ফুপি, আমার বান্ধবীর ছোট বোন নয়নকে নিয়ে একটাও কথা বলছিল, যেটা শুনে আমি বিশ্বাস করে ওকে সবার সামনে থাপ্পড় মারছিলাম, যার কারণে ও আমার উপর রাগ করেছে। কি বলছি? নয়ন আর আমার বান্ধবীর বোনকে গাছের আড়ালে টানাটানি করতে দেখেছি। ওইখানে দেখে বোঝা যাচ্ছিল নয়ন ওর সাথে। রূপা কথাটা বলে থেমে গেল। নয়ন বলে ওঠে, আমি ওর সাথে জোরাজোরি করছিলাম,
ঠিক বলছো, আমার বাপের চরিত্র ভালো না, আমারও ভালো না। তাই আমার সামনে ন্যাকা কান্না করো না। আমি খারাপ, তাই দূরে থাকা ভালো। নয়ন কথাগুলো বলে বের হয়ে গেল। আতিয়া বলে উঠে, ভাইয়া জীবনও এমন কিছু করতে পারে না। আমি ভাইয়াকে চিনি। ওই মেয়েটা ফালতু, সবসময় ভাইয়ার আশেপাশে ঘুরঘুর করে। ভাইয়া বিরক্তও হয়। যাই হোক, ভাইয়ার রাগ হয়েছে, কারো কথা শুনবে না। ভাইয়া যদি মন একটু গলে তাহলে এমনিতেই আসবে। কান্না করো না, আপনারা সাজিয়ে দেন তো। রূপাকে সাজিয়ে দিতে লাগলো। নয়ন বের হয়ে গেল, বাইক নিয়ে বন্ধুদের কাছে চলে গেল, ওদের সাথে বের হয়ে গেল। সারাদিন ঘুরে বিকালে বাসায় চলে আসলো। নয়ন বাসার ভিতরে ঢুকতে নয়ন দেখে বাসা ভর্তি মানুষ। নয়নকে দেখে নয়নের আম্মু বলে ওঠে, নয়ন, এইদিকে আসে। নয়ন সামনে এগিয়ে গেলে সবাই নয়নের দিকে তাকালে নয়ন চমকে গেল। নয়নকে দেখে সামনে থাকা মহিলাটা উঠে দাঁড়িয়ে গেল। নয়নকে বলল, নয়ন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, তুমি এখানে? আর তুমি 2 বছর কোথায় হারিয়ে গেছিলে? আপনার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নাই, শুধু বলবো আমাকে ক্ষমা করে দিয়েন। আমি নিজের স্বার্থ শুধু বুঝেছি। নয়ন, তুই ওনাকে চেনস? এখন জিজ্ঞেস করো না কিভাবে চিনি কেমনে কি। কেন জিজ্ঞেস করবো না? আমি বলতে বাধ্য না তাই। এটা কি ধরনের ব্যবহার? উনি তোমার গুরুজন, তুমি এইভাবে কথা কেন বলছো? উনি আমার আম্মু। কি? তাহলে তুমি রাইহান তালুকদারের ছেলে? আমি কারো সন্তান না। উনি কেমন আছে? নেহার আম্মু কিছু বলবে তখনই আতিয়ার সাথে হাসতে হাসতে কয়েকজন নিচে নামলো। নয়নকে দেখে নেহার হাত থেকে ফোন পড়ে গেল। নয়ন কিছু বলবে তার আগেই নেহার রাগে সজোরে নয়নের গালে থাপ্পড় মারল একের পর এক। নয়ন গালে হাত দিলে নেহা কলার চেপে ধরে বলল, আমি কি অন্যায় করেছি? আমার প্রশ্নের উত্তর দাও। আমার কি অন্যায় যে তুমি আমার সাথে এমন করলে? আমি তোমার কি ক্ষতি করছি? কেন আমাকে এত টেনশন বাড়িয়ে দিলে? কেন আমার সাথে এমনটা করলে? বেইমানের রক্ত আমার শরীরে, বেইমানি করা আমার পেশা। কি বলতে চাচ্ছ? তোমার কোনো ধারণা আছে আমি তোমাকে কত খুঁজেছি? আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, একবার কি আমার সাথে যোগাযোগ করতে পারলে না? কেন আমার সাথে এমন করলে? নেহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নয়নের বুকের ভিতরে কেঁপে উঠল। নয়ন নেহার চোখের পানি মুছে দিতে যাবে তখনই নেহা হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, নিজের কষ্ট নিজের ঠিক করতে জানি, তোমাকে আমার চোখের পানি মুছে দিতে হবে না। তা ভালো তো মনে হয় আছো, দেখে বোঝা যাচ্ছে। এইটা আমার নানা বাড়ি। নয়নের কথা শুনে নেহা অবাক হয়ে গেল। নেহার আম্মু বলে ওঠে, রাইহানের ছেলে? কি? রায়হান চাচ্চুর ছেলে? নেহা কয়েক পা পিছিয়ে গেল। নেহা বলে ওঠে, তুমি রায়হান চাচ্চুর ছেলে? আপনার চাচ্চু মানে? আমার আব্বু তোমার মেছো চাচ্চু হয়। মানে দাদু আমার আব্বুকে বাসা থেকে বের করে দিয়েছিল অনেক আগে। সেইখান থেকে আমরা ওই ফ্যামিলির থেকে কোনো যোগাযোগ রাখিনি। 2 মাস ধরে সবার সাথে মিল হয়েছি। তোমাকে কাকি আতিয়াকে নিয়ে যেতে এসেছি আমরা। কোথায় ওই রায়হান তালুকদার? বাড়িতে নাকি? হুম। এখান থেকে যাও। ওই বাসায় আমি কোনো দিন যাব না, যেখানে আমার আম্মুকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিল। কাপুরুষ যে নিজের সন্তান স্ত্রীর হাত না ধরে অন্য নারীকে বিয়ে করে নিয়েছে, তার বাড়িতে আর তার সামনে আমি যাব? কোনো দিন না। নতুন, তুমি ছোট মানুষ, অত জ্ঞান হয় নাই। কলেজে পড়ি। আর কিছু বলবেন? বিশাল বড় হয়ে গেছেন। দেখো, এখানে আমার দাদিমা আর ছোট ফুপির প্যাচ ছিল। আর দেখো, অতীতে যা হয়েছে হয়ে গিয়েছে। নিজের অধিকার কেন ছেড়ে দিবে? কাকি বলেন ওকে। নয়ন, ভাবি ভাইজান সবাই এসেছে। তুই আতিয়া, যা একবার নিজের বাড়িতে গিয়ে ঘুরে আয়। তুমি আমাকে কোনো কথা বলো না। আমি ওই বাড়িতে কোনো দিনও যাব না। তোর বড় ভাই আছে, ওর বিয়ে, তোদের উচিত যাওয়া। আমার বড় ভাই আছে মানে? তোকে বলা হয় নাই। আমার আরেকটা সন্তান আছে যে আমার সাথে যায় নাই। ওর আব্বু দাদি আমার সাথে আসতে দেয় নাই। তুই কোলের ছিলি আর আতিয়া পেটে, তাই তোদের ওরা রাখতে পারে নাই। আমি কোথাও যাচ্ছি না। আর আপুর কাবিন হয়েছে কি? আপনারা থাকেন, আমি রুমে যাচ্ছি। আর হ্যাঁ, আমাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমি যখন যেতে বলছি তুই যাবি। আমি যাব না। একবার যেহেতু বলছি যাব না। নয়ন চলে গেল। নয়নের আম্মু ডাকতে লাগলো। নেহার আম্মু বলে ওঠে, ও তো এমন ছিল না। এখন অতিরিক্ত জিদ করে।
এখন কেমন যেন হয়ে গেছে। আগের নয়নের সাথে এই নয়নের সাথে কোনো মিল নাই। তাহলে কি করব? যেভাবে হোক ওদের দুইজনকে ওইখানে পাঠাতে হবে। আমি বেশি দিন বাঁচব না। ওই বাড়িতে পাঠাতে পারলেই আমি নিশ্চিন্তায় থাকব। ও সব বুঝে নিলে আর কোনো কিছু সমস্যা থাকবে না। এতিমের মতো ঘুরতে হবে না। আমি আসছি। নয়নের আম্মু চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে বের হলে নয়নের আম্মু বলে ওঠে, নয়ন, আমার লাস্ট একটা কথা। তুই যদি ওই বাসায় না যাস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। যে সন্তান আমার কথা শুনবে না তার সাথে থাকার চেয়ে দুনিয়া থেকে। নয়নের আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা জড়িয়ে ধরে বলল, দয়া করে আমাকে এভাবে বলো না, আমাকে বাধ্য করো না। আমি ওই বাড়িতে যাব না। আম্মু, ওরা তোমাকে কষ্ট দিয়েছে। তোমার ঘরে মানুষ পাঠিয়ে তোমাকে সবার সামনে কলঙ্ক দিয়েছে। সেই বাড়িতে আমি কিভাবে যাব আম্মু? আমাকে এত বড় শাস্তি দিও না আম্মু। নয়নের কথা শুনে নয়নের আম্মুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো আর ভাবতে লাগলো, বাপরে, আমি জানি তোর মনে অনেক কষ্ট। আমি অসুস্থ মানুষ রে বাপ। কখন কি হয়ে যাবে কেউ বলতে পারবে না। আমি যদি মরে যাই তোদের কি হবে রে বাপ? তোকে এসব বলার সাহসও আমার নাই। নয়নের আম্মু কথাগুলো বলে চোখের পানি মুছে বলল, দেখ, অতীত নিয়ে পড়ে থাকলে কখনোই সুখে থাকা যাবে না। সবাই সবার ভুল বুঝতে পারছে। আর তোদের ভাই বোনের নিজের বাড়িতে যাওয়া উচিত। তোদের অধিকার এখন বুঝে নেওয়ার সময় এসেছে। নয়নের আম্মু অনেকক্ষণ বোঝাতে লাগলো। নয়ন বুঝতে না চাইলে নয়নের আম্মু ব্ল্যাকমেল করতে লাগলো। নয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাগে কান্না করতে লাগলো আর বিছানার সবকিছু একটানে ফেলে দিল। ফুলদানিগুলো ভেঙে চুরমার করতে লাগলো আর বলতে লাগলো, বারবার কেন আমাকে ব্ল্যাকমেইল করছো? কি সমস্যা তোমার? কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? যেই বাড়িতে যেতে ঘৃণা লাগে সেই বাড়িতে গিয়ে থাকবো কিভাবে? আমাকে নিয়ে সমস্যা, তোদের নিয়ে তো ওদের সমস্যা নাই। বিজনেসের কারণে আমার সাথে বিয়ে দিয়েছিল। প্রয়োজন শেষ হয়ে গেছিল, আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। তুই তো ওই বাড়ির ছেলে, রায়হান তালুকদারের রক্ত। সেখানে ধুয়ে মুছে ফেলার কোনো অপশন নাই। নয়ন, চলে যা তুই। আমি এই রক্ত ফেলে দিব? নয়ন ফুলদানির একটা টুকরা দিয়ে হাত কাটতে যাবে। নয়নের আম্মু ধরে থাপ্পড় মেরে রেগে বলে, ব্যাস, অনেক হয়েছে। আর একটা কথা শুনতে চাই না। হয় তুই এখন চলে যাবি, আর নয় আমার মরা মুখ দেখার জন্য রেডি হ। নয়নের আম্মু রেগে চলে যেতে নিলে নয়ন পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নয়নের আম্মু সরিয়ে দিয়ে অন্য রুমে গেল। দরজা বন্ধ করে দিলে নয়ন বলে, আমি চলে যাচ্ছি আম্মু, তাও তুমি নিজের কোনো ক্ষতি করো না। নয়নের কান্নার শব্দ শুনে সবাই উপরে আসলো। নয়নের কথাগুলো শুনে বুঝতে বাকি রইল না। এসব প্ল্যান করে নয়নকে এখান থেকে বের করতে চাচ্ছে। নয়ন বলে ওঠে, নানু, আম্মুকে বলো না আমি চলে যাচ্ছি, তাও নিজের কোনো ক্ষতি না করতে। নানু, বলো না তাড়াতাড়ি। তুমি চলে গেলে আমার মেয়ে ভালো থাকবে। তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, চলে যাচ্ছি, তাও কিছু করার দরকার নাই। নয়ন দৌড়ে গিয়ে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে বলল, আম্মু দরজা খুলো, চলে যাচ্ছি আমি। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কালে দরজা খুলল না। নয়ন চলে গেল সবার সাথে আর কিছু কথা বলে। আতিয়া ও ওদের সাথে চলে গেল। নয়নের আম্মু বারান্দা থেকে নয়ন আতিয়াকে যেতে দেখতে লাগলো। চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন সারা রাস্তা কান্না করতে করতে যেতে লাগলো। নয়নের হাত নেহা ধরলে নয়ন কিছু বলল না। আতিয়া তাড়াতাড়ি করে বলল, আপু, নয়নের হাত ধরেন না। আপনি তো এখনো অপরিচিত ওই রেগে এখন যাবে আরো কিছুদিন, পরিচয় হোক। কেন, রাগ করার কি আছে? ভাইয়া মেয়ে মানুষের থেকে দূরে থাকে। ভাইয়া নাকি তার বউকে শুধু ধরতে দিবে, পর নারীদের না। ও আচ্ছা, আমি ধরলে কিছু বলবে না। নয়ন, বাচ্চাদের মতো কান্না করো না। তুমি না বললে তুমি বড় হয়ে গেছো, তাহলে এখনো বাচ্চাদের মতো কান্না কেন করছো? আতিয়া তো তোমার ছোট, কই ও তো কান্না করছে না। তুমি এখনো বাচ্চা ছেলে আছো। আম্মু আমার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারলো? আমাকে ব্ল্যাকমেইল করে এখানে কেন পাঠালো? ওয়েট, আমাকে পাঠিয়েছে না আমি রায়হান তালুকদারকে তিলে তিলে মারবো? নয়ন কথাটা বলে চোখের পানি মুছতে লাগলো। নয়নের বড় চাচ্চু বলে, নয়ন, রায়হান, তোমার আব্বু তোমার আম্মুকে অপছন্দ করলেও তোমাকে সেই অনেক ভালোবাসে আছে। যেখানে আমার মায়ের সম্মান নাই সেখানে আমার ভালোবাসার দরকার নাই। যে আমার মাকে পছন্দ করবে না আর আমি সুখে থাকতে দিব, কোনোদিনও না। ওকে, আগে যাও, তারপর বোঝা যাবে।
তোমরা বাপ ছেলে বুঝে নিও। নয়ন আর কিছু বলল না। 2 ঘন্টা পর বাসায় পৌঁছে গেল। নয়ন বাসার ভিতর ঢুকতে দেখে বসার ঘরে পরিচিত একজন লোক নয়নকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। নয়ন বেশ অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, ভাইয়া তুমি এখানে? ছাড়। ভাই রাগ কেন করছিস? ফোন ধরস না, কোনো যোগাযোগ রাখছস না, সব জায়গা থেকে ব্লক কেন করছস? নয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোকে এইসব বলতে আমি বাধ্য না। রাকিব, নয়নকে চিনিস? বাট তোমাদের সাথে ওরা কি করছে? এই পিচ্ছি কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়ার সাথে আপাতত কথা বলো না, মাথা হট হয়ে আছে। বসিক পিচ্ছি, আর তুই কেন আমার সাথে এসব করছস? আচ্ছা যাই হোক, ওইসব বাদ। আমার বাড়িতে এসেছিস, আয় সবার সাথে পরিচয় করিয়ে দিই। কারোর সাথে পরিচয় হওয়ার কোনো ইচ্ছে নাই। রাফি তালুকদারকে, তার সাথে শুধু পরিচয় হব। এই ভাইয়ের নাম ধরে ডাক দিস না, ভাইয়া অনেক রাগী কিন্তু। সেই কে, তাকে ডাক। ভাইজান, আপনার কোথায় গেছিলেন? আর এই ছেলেকে আমাদের বাড়ির ছেলের সাথে খারাপ ব্যবহার করছে। তুই চুপ করে থাক, ওদের বুঝতে দে। একজন ফোনে কথা বলতে বলতে বাসার ভিতরে ঢুকলো। রাকিব তাড়াতাড়ি নয়নকে সাইডে দাঁড় করিয়ে দিল। মাথা নিচের দিকে করলে রাফি বলে উঠল, এই রাকিব, তোর ভাবি কথা বলবে, এই নে। রাফি ফোনটা এগিয়ে দিলে রাকিব বলে ওঠে, ভাইয়া ওই আমার ফ্রেন্ড আপনাকে খুঁজছে। ভাইয়া প্লিজ ওই ভুল করলে রাগে কিছু করেন না। রাকিবের কথা শুনে আতিয়া দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরল। রাফি ভ্রুকুচকে তাকালো। রাফি সরিয়ে দিতে গেলে নেহা বলে ওঠে, সরিয়ে দিস না, তোর ছোট বোন আতিয়া, আর সামনে এই ছেলেটা নয়ন, তোর ভাই। নেহার কথা শুনে রাফি সাথে সবাই অবাক হয়ে গেল। রায়হান তালুকদার চোখে পানি চলে আসলো। রায়হান তালুকদার নয়ন আতিয়ার কাছে আসতে পা বাড়ালো। রাফি খুশি, দুজনকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কান্না করে দিল। রাফিকে কাঁদতে দেখে রাকিব হা হয়ে তাকালো। রাফি বলে ওঠে, তোমরা এতদিন কোথায় ছিলে? আমি তোমাদের কত জায়গায় খুঁজেছি, কোথায় ছিলে তোমরা? একবার কি বড় ভাইয়ের কথা মনে পড়ে নাই? আম্মুর কি একবারও আমার কথা মনে পড়ে নাই? আমাকে কেন আম্মু নিয়ে গেল না? রাফি বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। রায়হান তালুকদার নয়ন আতিয়ার কাঁধে হাত দিলে নয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট টাচ মি। নয়ন, আতিয়া, এটা আব্বু এভাবে ধাক্কা কেন দিলে? আমাদের কোনো বাপ নাই, এখানে একমাত্র তোমার বিয়ের জন্য এসেছি। বিয়ে হয়ে গেলে চলে যাব। এই লোকটার সাথে দেখা করতে বা আগলা ভালোবাসা দেখাতে আসি নাই। নয়ন, মাথা গরম করো না। নয়ন, আতিয়া, আম্মু আসে নাই। না। আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। নানু বাড়িতে। আমি আমার সাথে চলো, আমি আম্মুকে নিয়ে আসবো। এই বাসায় আম্মু আসবে কোন অধিকারে? যাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিল, সেখানে কোন অধিকারে আসবে? ময়না আমার স্ত্রীর অধিকারে আসবে। একদম চুপ করেন, বাজে কথা বলবেন না। আপনার স্ত্রী আমার আম্মু না। যাকে পরের বিয়ে করেছেন তাকে নিয়ে থাকেন, আমার আম্মুকে স্ত্রী বলবেন না। তোমার আম্মু আমার প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী, আর সেই ভালোবাসা শেষ ভালোবাসা। মিথ্যা আমাকে বলবেন না, আমি সব কিছু জানি। আমাকে মিথ্যা বলতে আসবেন না। নয়ন, চাচু তো কোনো স্ত্রী নাই, চাচু তো রাফিকে নিয়ে আসে, উনি তো কোনো বিয়ে করে নাই। নয়ন, আব্বু বিয়ে করে নাই, যার জন্য এত কিছু। আব্বু তাকে বিয়ে করে নাই, আব্বু আমাকে নিয়ে এত বছর ধরে আছে। নানু যে বলছে যে উনি একজনকে ভালোবাসে, তার জন্য আম্মুকে পছন্দ করে নাই, বিজনেসের জন্য জোর করে বিয়ে করানো হয়েছিল। মিথ্যে কথা। নানু আমাদের ফ্যামিলিকে পছন্দ করে না, উনি আমাদের ক্ষতি করার চেষ্টায় আছে, আমাদের শত্রুর সাথেও হাত মিলিয়েছে। কি? বাট দাদিমা ফুপি আম্মুর সাথে অন্যায় করেছিল, কিন্তু নানুরাও তো নিজের মেয়েকে বিশ্বাস করে নাই, তারাও আম্মুকে আশ্রয় দেয় নাই তাদের মান সম্মান যাবে বলে। যখন শুনছে মেয়ে নির্দোষ, তখন থেকে আমাদের সাথে ঝামেলা করে যাচ্ছে। আমাকে এইসব বলে নাই, উনি আমাকে শুধু এই ফ্যামিলির অন্যায়গুলো বলেছে। নিজের দোষ কখনোই মানুষ দেখতে পায় না, অন্য দোষ দেখতে পায়। নয়নের রাগ হতে লাগলো। নয়ন রাগে হাত মুঠো করে নিল। নয়নের আম্মু কাছে আসলে নয়ন তারপরও সরিয়ে দিয়ে বলল, আপনি এখন সাধু সাজতে আসবেন না। বিয়ে করেন নাই দেখে যে আপনিও ভালো মানুষ, সেইটা প্রমাণ করতে আসবেন না। নয়ন, আমার ভুল হয়েছিল। সেদিন মা বোনের কথা বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস কেন বা করব না? ওই ছেলেটা আর কেউ ছিল না, তোমার আম্মুর বয়ফ্রেন্ড ছিল। সেখানে আমি কি করতে পারি? সেজন্য আমি
বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ভালো করছেন। আমাদের দুই ভাই বোনের জীবনটা শেষ করে দিয়েছেন। ভুল বোঝাবুঝির মাঝে আমাদেরকে কষ্টে দিন পার করতে হয়েছে। এখন বড় হয়েছি, সবাই এসে দেখা দিচ্ছে আজব। নয়নের কথা শুনে রায়হান জোর করে জড়িয়ে ধরল। নয়ন সরিয়ে দিলে আতিয়া রাকিব বলে ওঠে, চাচ্ছু, ওকে বুঝিয়ে লাভ নাই। আপাতত ওর মাথা ঠান্ডা হওয়া পর্যন্ত ওকে একা ছেড়ে দেন। এই নয়ন, চল রুমে যাই। তুই শালা আর কথা বলবি না, তোকে মেরে হাড্ডি ভেঙে দিতাম সেদিন। তুই আমার সাথে চল, আমি তোকে কিছু বলবো। রাকিব নয়নকে নিয়ে যেতে লাগলো। রাফি রায়হান তালুকদার বলল, আফি, চল তোর আম্মুকে নিয়ে আসি। ওরা ঝামেলা করবে, আমি যাচ্ছি। তোমার আব্বুকেও নিয়ে যাও। রায়হান, তুমি যাও, তোমাকে দরকার। রাগ অভিমান ভাঙানোর দায়িত্ব তোমার। ঠিক বলছেন ভাবি। রাফি, চল আমার সাথে। রায়হান তালুকদার রাফি চলে গেল। নয়ন খাটে বসলে রাকিব বলে ওঠে, তুই আমার উপরে কেন রেগে আছোস? আমি তোর কি ক্ষতি করলাম? তুই জানোস না কেন রেগে আছি? না, আমি জানি না। আমাকে বল, কেন এমন করছস? নাটক করস তুই। তুলির সাথে নোংরামি কিভাবে করতে পারলি? ও, বুঝেছি। শোন, তুলি আমাদের শত্রুর মেয়ে। আমাকে খারাপ প্রমাণ করার জন্য এমন মিথ্যা বলছে। আমি ওকে পাত্তা দিই না। ওই আমাকে খারাপ বানাতে চাচ্ছে। কারণ এই বাড়ির একজনকে খারাপ বানালে এই বাড়ির মান সম্মান একেবারে চলে যাবে, আর ও আমাদের নিচে নামানো যাবে। সব বুঝলাম, বাট তুই এই বাড়ির ছেলে, আমাকে তো বলস নাই। আমি নিজে পরিচয় লুকাতে পছন্দ করি। আমি গরিবদের সাথে থাকতে পছন্দ করি। ওদের সাথে থাকলে আমার মনের ভেতরে আনন্দ খুঁজে পাই। খুব ভালো। কোন ভার্সিটিতে ভর্তি হবি? এইখানে আমাদের ভার্সিটিতে ভর্তি হব। বাসা থেকে দূরে যেতে দিবে না। আচ্ছা থাক, ভাবি কল দিয়েছে, তুই ফ্রেশ হয়ে নে। রাকিব চলে গেল। নয়ন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে বসতে নেহার রুমে আসলে নয়ন কিছু না বলে সোজা নেহার হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নিল। নেহা চমকে গেল। নেহা তাড়াতাড়ি করে নয়নের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, হচ্ছেটা কি? বেয়াদবি করার লিমিট আছে। আমাকে কি তোমার আগের নয়ন মনে হয় নাকি? আমি তোমার হাজবেন্ড, আমার অধিকার আছে। কিসের হাজব্যান্ড? তুমি আমার কেউ না। তুমি হাজব্যান্ড হইলে কখনোই 2 বছর আমার সাথে যোগাযোগ না করে থাকতে পারতে না। আর আমি তোমার সিনিয়র। তোমার সাথে কার সম্পর্ক কেউ মেনে নিবে না, আর মেনে নিলেই কি আমি তোমার সাথে থাকবো না? দেখেন, আপনি দেশের বাইরে ছিলেন, আর এখানে চলে আসার পর স্বামী স্ত্রী এসব বিষয় বোঝার মতো ক্ষমতা আমার ছিল না। আমার টাকা লাগতো, এইটাই। বউ কি, কেমনে কি, ওইসব বোঝার ক্ষমতা আমার ছিল না। আর তুমি আমার সব দেখেছিলে, ওইটাই লজ্জায় আরও তোমার সামনে যাই নাই। লজ্জা বেশি লাগতো, বাট তাও একদিন তোমার বাসার সামনে গেছিলাম। বাট নয়ন কিছু বলবি, তখনই একজন ঢুকে সোজা নয়নকে জড়িয়ে ধরে বলল, দাদু ভাই কেমন আছো? দাদু ভাই, তোমার কি আমাদের কথা এতদিন পর মনে পড়লো? কে আপনি? উনি দাদিমা। নয়ন সরিয়ে দিয়ে বলল, দূরে থাকেন। কালনাগিনীর চোখের পানি ভালোবাসা দেখে আমার মন গলবে না। এখান থেকে সরেন, আমাকে ধরবেন না। নয়নের কথা শুনে নয়নের দাদিমা বলে ওঠে, দাদু ভাই, আমি জানি আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কে? আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আমার সাথে কি অন্যায় করছেন নাকি? যার সাথে করছেন তার কাছে গিয়ে ক্ষমা চান। তোমার আম্মু কোথায় আছে? আমি ময়নার কাছে যেতে চাই। জানি না। নেহা, এখান থেকে যেতে বলো তো, মেজাজ খারাপ হচ্ছে। নয়ন কথাটা বলে বারান্দায় চলে গেল। নেহা বলে উঠে, কাকিকে আনতে গেছে চাচু আর রাফি। দাদু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি জিদ করেছো বলে আমার নাতনি নাতিকে পেলাম। আমার উপর রেগে থাক, তাও তো এই বাসায় এসেছে। দাদিমা, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন। জার্নি করে এসেছেন, যান আপনি। নেহার কথায় দাদিমা চলে গেল। নয়ন দাদিমাকে চলে যাওয়া দেখে বারান্দা থেকে বের হলো। নেহা চলে যেতে নিলে নয়ন নেহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। পিছন থেকে জড়িয়ে ধরলো। পেটে হাত দিতে নেহা কেঁপে উঠল। নেহা বলে উঠে, নয়ন, আমাকে ছাড়ো বলছি। কি করছো কি? আমাকে ছাড়ো, না হইলে থাপ্পড় মারবো। আমার বউকে আমি ধরছি, অন্য কাউকে ধরি নাই। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। নেহার কথা শুনে নয়ন নেহাকে ছেড়ে দিয়ে সামনের দিকে ঘুরিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি ফিল করতে পারছি আমি তোমাকে অনেক ভালোবাসি।
তুমি আমাকে ডিভোর্স দিবে মানে কি? আমি তোমাকে কখনোই ছাড়বো না। এসব ভালোবাসা না, তোমার ভালো লাগার বয়স। কিছু বছর গেলে আমাকে আর তোমার অপছন্দ হবে, আমাকে তখন বুড়ি মনে হবে। নেহার কথা শুনে নয়নের রাগ হতে লাগলো। নয়ন রেগে বলে ওঠে, ফালতু কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি, বাংলা কথা বুঝো না? না কিছু না, এসব ভুয়া। এগুলো ভালোবাসা না, এগুলো শুধু ভালো লাগা, এর বাইরে কিচ্ছু না। শোনো, আমাকে আর ধরবে না। আমার অনুমতি ছাড়া আমাকে ধরলে আমি সোজা থাপ্পড় মারবো। তুমি কতদিন মারবে? আমি তোমার থাপ্পড় সারা জীবন খেতে পারবো, বাট তোমাকে ছাড়তে আমি পারবো না। আমি তোমাকে ভালোবাসি, এইটাই সত্যি। এইটা কোনো ভালো লাগার না, এইটা তোমার প্রতি আমার ভালোবাসা, মায়া। মায়া সময় হলে কেটে যাবে। নেহা, মেজাজ খারাপ করো না। আমি তোমাকে ভালোবাসি, এইটাই শেষ কথা। জাস্ট শ্যাট আপ। আমার নাম ধরে ডাকার সাহস কোথায় থেকে পেলে? আমি তোমার সিনিয়র। সিনিয়র? কিসের সিনিয়র? তুমি বউ, এটাই মেন কথা। আমি কারোর বউ না, আমি কারোর কিচ্ছু না। ওকে, বাট আমি তোমার জামাই, এইটা তো মানো। থাপ্পড় মারবো বলছি না? আমি কারোর কিচ্ছু না। আমিও তো বললাম আমি তোমার জামাই। আমি তো বলি নাই তুমি আমার বউ। ধ্যাৎ, তোমার সাথে কথা বলে মেজাজ খারাপ হয়। নেহা রেগে চলে যেতে নিলে নয়ন হাত ধরে ঘুরিয়ে সোজা মাথার পিছনে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিল। নেহা সরানোর চেষ্টা করলেও নয়ন বেশি জোর দিল না। নয়ন নেহার কোমরে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। নেহা কেঁপে উঠতে লাগলো। নয়ন নেহাকে ছেড়ে দিলে নেহা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। থাপ্পড় মারতে গেলে নয়ন হাত ধরে হাতে কিস করে বলল, মারার হাত না, এটা আদর করার হাত মেরি বিবিজান। নয়ন, বেশি বেশি হয়ে যাচ্ছে, ছাড়ো আমার হাত। এই হাত ছাড়ার জন্য তো ধরি নাই মেরিজান। উফ, আমার বউটা আগের থেকে আরও বিউটিফুল হয়ে গেছে। তোমাকে প্রথম দেখায় আবারও ক্রাশ খাইলাম, প্রেমে পড়ে যাচ্ছি। যতবার দেখি মন চায় তোমাকে নিয়ে বাসর করি। নয়নের কথা শুনে রাগে থাপড় মারতে যাবে নেহা। নয়ন সাথে সাথে কিস করে দিল গালে। নেহা ভেবাচেকা খেয়ে গেল। রাগী লুক নিয়ে তাকালে নয়ন বলে উঠে, উফ, যা দারুণ লাগছে না তোমাকে? ইচ্ছে করছে তোমাকে দেখে সারা জীবন পার করে দেই। বউ, আসো না, তোমাকে একটু মন ভরে দেখি। নয়ন, ছাড়তে বলছি হাত, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নয়ন নেহাকে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে একের পর এক ঠোঁটে কিস করতে লাগলো। নেহাকে কোনো কথা বলার সুযোগ দিল না। যতবার কিছু বলতে যায় ততবার ঠোঁটে কিস করতে লাগলো। হঠাৎ করে নিচ থেকে ডাক আসলে নয়ন নেহাকে ছেড়ে দিয়ে বের হয়ে গেল। রাকিব নয়নকে বলল, নয়ন, নিচে চল। কি হয়েছে? গলা ফাটিয়ে চিল্লাপাল্লা করস কেড়ে? নিচে তো চল। আপু কাকে এসেছে, চলো। কোন কাকি আসলো? চল, নিচে গেলে দেখলেই বুঝবে। নয়ন রাকিবের সাথে যেতে লাগলো। নেহা পিছন পিছন হাঁটতে লাগলো আর নয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কত দুষ্টু হয়েছে। রাগ জিত কতটা ফাজিল হয়েছে। যত ভালোবাসা দেখাক, নেহা আর ওর ফাঁদে পা দিবি না। ওই কিছু হইলে চলে যাবে ছেড়ে। ওই কখনোই আমাকে ভালোবাসে না। আমি ওর বড়, কখনোই আমার সাথে ওর যায় না। আমি তো বড়, আমি তো যত তাড়াতাড়ি পারি ওকে ডিভোর্স দিতে হবে। ওর মায়ে পড়া যাবে না। নেহা কথাগুলো বলতে বলতে নিচে গেল। নয়ন ওর আম্মুকে দেখে অবাক হয়ে গেল। নয়নের দাদিমা নয়নের আম্মুর পায়ে ধরতে যাবে, সাথে সাথে নয়নের আম্মু দাদিমাকে ধরে বলে, আম্মা কি করছেন আপনি? আমার বড় আপনি, এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি অতীত কিছু মনে রাখি নাই, আমি অতীত নিয়ে ভাবি না। যা হওয়ার হয়েছে। বৌমা, আমি তোমাকে কত জ্বালিয়েছি আর তুমি কিনা আমাকে ক্ষমা করে দিয়েছো। বৌমা, আমাকে শাস্তি দাও। দাদিমা কান্না করতে লাগলো। নয়নের আম্মু বলে ওঠে, আম্মা কান্না করবেন না দয়া করে। শাস্তি দেওয়ার আমি কেউ না আম্মা। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি আপনার উপরে রেগে নেই। আমার ভাগ্য খারাপ ছিল, তাই অবহেলা পেয়ে গেছি সবার কাছে। নয়নের দাদিমা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নয়নের আম্মু সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। নয়নের সামনে গেলে নয়ন অন্যদিকে মুখ ঘুরে নয়নের আম্মু বলে, আমি জানি আমার সাথে আর কথা বলবি না। আমার উপরে রেগে আছোস। দেখ, আমি তোর মা। আমার সন্তানের জন্য কোনটা ভালো, ওইটাই আমার থেকে কেউ ভালো বুঝবে না। নয়ন কিছু না বলে রাকিবের দিকে তাকিয়ে বলে, রাকিব, বের হব। এত রাতে কোথায় যাবে? খাবার খেয়ে নে। ক্ষুধা নাই। রাগ সবার আছে,
বীরপুরুষ সেই যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। নয়ন ওর আম্মুর কথা না শুনে চলে গেল। রাকিব ওর পিছন পিছন যেতে লাগলো। রাফি ডাক দিলে নয়ন শুনল না। রাকিব বাইক নিয়ে বের হলো নয়নকে নিয়ে। রাকিব নদীর পাড়ে চলে গেল, কয়েকজন বন্ধুকে কল দিয়ে আনলো। নয়নকে দেখে সবাই দৌড়ে এসে নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। সবার সাথে আড্ডা দিতে দিতে নয়ন রাকিব সকালে সব বন্ধুরা মিলে বাহিরের খাবার খেয়ে যার যার বাসায় চলে গেল। নয়ন রাফি বাসায় এসেছে, কলিং বেল চাপ দিল। আতিয়া দরজা খুলে দিল। নয়নকে দেখে বলল, ভাইয়া কোথায় ছিলে তোমরা? নয়ন কিছু না বলে ভিতরে গেল। রাকিবও ভিতরে গেল। নয়নের আম্মু জিজ্ঞেস করলে নয়ন কিছু বলল না। নেহা রেগে বলে ওঠে, কি ব্যাপার, দুজনের কানের ভেতরে কথা যাচ্ছে না? মেয়ে নিয়ে ঘুরতে গেছিলাম। ফালতু কথা বলতে লজ্জা লাগে না? ফালতু কথা কেন হবে, মেয়ে নিয়ে গেছিলাম। কিরে রাকিব বল। রাকিবের আব্বু আম্মু রাফি রাগে লুক নিয়ে তাকালো। রাকিব ভয় বলে ওঠে, না ভাই, আম্মু আব্বু ওই মজা করছে। আর রাসেল রাতুল সোহাগ আমি নয়ন সারা রাত ঘুরছি। অনেকদিন পর সব ফ্রেন্ডরা একসাথে হয়েছি, তাই আর কি। এই এলাকার বাইরে গেছিলাম, আস্তে আস্তে 10টা বেঁচে গেছে। দুজন যা ফ্রেশ হয়ে খেয়ে নে। আমরা খেয়ে এসেছি। ভাইয়া মার্কেটে যাবে কখন? দুজন যা ঘুমা, বিকালে যাবো সবাই মিলে। ওকে। রাকিব চলে গেল। নয়ন ওর আম্মুর দিকে তাকিয়ে অন্যদিকে তাকিয়ে যেতে নিলে নয়নের আম্মু বলে ওঠে, নয়ন, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, মেডিসিন নিয়ে এসে দিতে পারবি কি? মেডিসিন নিয়ে আসো নাই? আর তোমার শরীর খারাপ তো এখানে বসে আছো কেন? রুমে গিয়ে রেস্ট নাও, চলো এখান থেকে। নয়ন ওর আম্মুকে ধরে তুলতে যাবে। নয়নের আম্মু সোফায় বসিয়ে দিয়ে জড়িয়ে ধরে, গালে চুমু দিয়ে বলল, নয়ন সাহেব আমার সাথে কথা বলছে। সবাই হেসে দিল। নয়ন রেগে বলে ওঠে, অসুস্থতা নিয়ে মজা করবে না বলে দিলাম। ওকে সরি, আর করব না। আর প্লিজ রাগ করে থাকিস না। তুই কথা না বলে আমার দম বন্ধ হয়ে আসে। তুই সব জেনে কেন এমন করিস? মায়ের উপরেও কি রাগ করে থাকা লাগে? এইসব মিথ্যা কথা আমায় বলো না। আমাকে এত ভালোবাসলে তুমি আমাকে এভাবে জোর করে পাঠাতে না, ব্ল্যাকমেল করে পাঠাতে না। দেখ, আমি অসুস্থ মানুষ, আমার কখন কি হয় কেউ বলতে পারবে না। সেখানে তুই নিজের বাড়িতে আসলে আমি নিশ্চিন্তায় মরতে। নয়ন ওর আম্মুর মুখে হাত দিয়ে চুপ করে দিয়ে বলল, চুপ করো, আর কিছু শুনতে চাই না। ঘুম পাচ্ছে, ঘুমাবো। নয়ন কথাটা বলে চলে গেল। নয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখে ওর ব্যাক সাইডে। ব্যাগ খুলতে দেখে জামা কাপড়, নয়ন শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে খাটে শুয়ে পড়ল। ঘুম আসলেই ঘুমিয়ে গেল। 2টার দিকে ঘুম থেকে উঠে পড়ল। ফ্রেশ হয়ে নিচে গেলে দেখে সবাই মিলে আড্ডা দিচ্ছে। নয়ন নেহার পাশে গিয়ে বসলো। নয়নের আম্মু বলে ওঠে, না, মাশাআল্লাহ, আমার বৌমার ব্যবহার দেখতে মাশাআল্লাহ। মেয়েটা কিন্তু তোমার বান্ধবী লতার মেয়ে। কি বলছো? লতার মেয়ে? মাশাআল্লাহ, এত বড় হয়ে গেছে? ছোট একটা ও আছে, নয়নের সাথে অনেক সুন্দর মানাবে। নয়ন আরও একটু বড় হইলে ওকে বিয়ে করাবো। রায়হানের কথা শুনে নেহার আব্বু আম্মু কিছু বলবে, নেহা হাত দিয়ে থামিয়ে দিল। নেহা বলে উঠে, মেয়েটার সাথে নয়নকে অনেক সুন্দর মানাবে। মেয়েটা দেখতেও মাশাল্লাহ। তাহলে তো মেয়েটাকে দেখতে হয়। সরি, আমার পিচ্চি মেয়েদের প্রতি কোনো আক্রোশ নাই। আমি বিয়ে করলে নেহা ম্যামের মতো মেয়েকে বিয়ে করব। তার মতো হাইট, তার মতো দেখতে, চুলগুলো তার মতো, হাত মুখ পা ওনার মতো দেখতে মেয়েকে বিয়ে করব। তাছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না। নয়নের কথা শুনে সবাই ভ্রু কুচকে তাকালো। নেহার আব্বু আম্মু মিটি মিটি হাসতে লাগলো। নয়নের আম্মু বলে, কি ফালতু কথা বলিস? আমার ছোট ছেলেকে সিনিয়র মেয়ের সাথে বিয়ে দিব? আমাকে কি পাগলে কামড়াইছে নাকি? আমি আমার বৌমাকে পছন্দ করে নিয়ে আসব। আমি যা বলি তাই করি, আর আমি সারা জীবন থাকবো, তোমরা থাকবে না। তাই আমার বউ কাকে বাড়ালে ভালো হবে সেটা আমি ভালো জানবো নিশ্চয়ই। বাপের মতো কথাবার্তা? তোমার বাপ তো তোমার আম্মুর 1 বছরের ছোট। ভাইয়া কি বলাছো বাচ্চাদের সামনে? আচ্ছা বাদ দাও, ওকে তোকে নেহার মতো মেয়ে খুঁজে দিব। নেহা তোর মতো মেয়ে খুঁজিস? ফালতু পোলাপাইন মানুষ খুঁজে পিচ্চি মেয়ে, আর ওই খুঁজে সিনিয়র ফালতু লুচ্চা পোলাপাইন। আপনার সাথে কোনো লুচ্চামি করছি নাকি যে আমাকে লুচ্চা বলছেন? আমার কেমন বউ লাগবে সেটা বলছি। আপনি এত সুন্দর হতে গেছেন কে?
আপনি কম সুন্দর হইলে তো আমি আপনার মতো মেয়ে চাইতাম না। নয়নের কথা শুনে সবাই হেসে দিল। রাফি বলে উঠে, খারাপ বলে নাই নেহা, তুই একটু বেশি সুন্দর আছোস। তোর খবর আগে জানলে আমি তোকে বিয়ে করলাম। যাই হোক, তোকে যেভাবে সেই অনেক লাকি। ফালতু কথা বন্ধ করো। একটু সুন্দর বলে মানুষের ভাব কত। নয়ন, নয়ন মুখ ভেঙচি দিল। নয়নকে কিছু বলবে তখনই নয়নের ফোন বেজে উঠল। নয়ন রিসিভ করতে এই পাশ থেকে একজন বলে ওঠে, নয়ন, তুই নাকি আমাদের এলাকায় এসেছিস? আমার সাথে তো একবার দেখাও করলি না। রাতের বেলা বের হয়ে গেছিলাম। রাতের বেলা কি তোর সাথে দেখা করতে যাব নাকি? রেগে কেন যাচ্ছিস? কোথায় আসছস? তোদের শত্রুর বাড়িতে, মানে রাকিবদের বাসায় ঘুরতে এসেছি। ওই বাসায় কেন উঠছস তুই? আমার বাসায় আয়। তোর যদি সাহস থাকে তাহলে আমাকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যা। ওই বাসায় যেতে পারবো না, অনেক ব্যস্ত কাজে। তুই আসে। ওকে, তুই থাক, তোর ব্যবস্থা নিয়ে আমি আমার মতো থাকি। আমার অত ঠেকা পড়ে নাই নিজের ইচ্ছে তোর বাসায় যাওয়ার। তোর মন চাইলে তুই নিয়ে যা, না হইলে থাক, ফোন রাখ। নয়ন তুলিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। রাকিব বসতে বসতে বলল, তুলি কি বলে রে? কোন তুলি? শফিক কাকার মেয়ে। নয়ন, এই মেয়ের থেকে দূরে থাক। এই মেয়ে মোটেও সুবিধার না। চিন্তা করো না চাচ্ছু, তোমার যে ছেলে নেই তুলিকে নাকের দড়ি দিয়ে ঘুরায়, তোমার জন্য গুড নিউজ আছে, তুলি তোমার বৌমা হতে চায়। রাকিবের কথা শুনে সবাই ভ্রুকুচকে তাকালো। বড় চাচু বলে, বৌমা হতে চাই মানে? তোমার ভাতিজার পেছনে লেগেছে, আমার নামে বদনাম করে নয়নকে পটানোর চেষ্টা করছে, আর আমাদের ফ্যামিলির মান সম্মান খেতে চাচ্ছে। ওই জানো নাকি নয়ন আমার ছেলে? না, তা জানে না, বাট আমাদের স্কুলে থেকে শুরু করে কলেজে ক্যাপ্টেন নয়ন টপার দেখে ওর সব কিছুতেই সে ফিদা হয়ে বসে আছে। ওর বন্ধু আমি দেখে আমার সাথে ভালো ব্যবহার করে, নয়নের সাথে বন্ধু করছে। যখন দেখছে নয়ন পাওয়ারফুল, তখন আমার নামে মিথ্যা কথা বলে নয়নের কাছে ভালো সেজে আমার সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল। আর এটা আমাকে না বিশ্বাস করে তার বান্ধবীকে বিশ্বাস করে আমাকে ব্লক মেরে দিয়েছিল। নয়ন, এখন ওই মেয়েকে ব্লক মারো। সমস্যা নাই, ওই কাছে থাক, ওর ব্যবস্থা আমি নিব। আচ্ছা, তোমরা দুজন যাও, খেয়ে নাও। ম্যাম, আপনি খাবার বেড়ে দেন। যা নেহা, ওদের খেতে দে। নেহা বিরক্ত হলেও কিচ্ছু বলল না। রাকিব নয়ন উঠে খাবার খেতে চলে গেল। দুজন চেয়ার টেনে বসলে নেহা দুজনকে খাবার পরিবেশন করে দিতে লাগলো। নেহা বলে উঠল, কিছু লাগলে এখন থেকে দুইজন নিও। আপনি সামনে বসেন, যা লাগে আপনি দিবেন। নেহার হাত ধরে বসিয়ে দিল। নেহা রেগে গেলে রাকিব বলে, নয়ন আপুকে যেতে দেয়, আপু তুমি যাও, আমরা নিয়ে নিব যা লাগে। নেহা উঠে যেতে নিলে নয়ন বলে, আমি কিন্তু খাবো না, উঠে যাব। ফাজলামি করো, আমি এখানে থেকে কি করব? বসে থাকেন, কাজ করা লাগবো না। আপু বসে থেকে কি করবে? এই শালা, চুপ করবি তুই? আপনি উঠে গেলে আমি খাবো না বলে দিলাম। নয়নের কথা শুনে নেহা বিরক্ত হয়ে বসে থাকলো। নয়ন খেতে লাগলো আর নেহার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো আর মিটিমিটি হাসতে লাগলো। নেহা বিরক্ত বোধ করলো, রাগী লোক নিয়ে নয়নের দিকে তাকিয়ে থাকলো। নয়ন বলে উঠে, এই টুকরাটা খান তো। আমি খাইছি, তুমি খাও। ভালোবেসে দিলে খেতে হয়। ঢং করবে? নেন না। নয়ন এগিয়ে গিয়ে মাংসের টুকরা নেহা হাত দিতে নিতে যাবে, নয়ন সাথে সাথে হাত সরিয়ে বলে, আমি খাওয়াই দিব। নয়ন, মেজাজ খারাপ করবে না, আমি খাবো না। ওকে, আমি উঠে চলে যাই। দূর ছাই। নেহা হা করলে নয়ন খাওয়াই দিতে লাগলো আর পেছনের দিকে তাকালো সবাই। অন্যদিকে মনোযোগ দেখে নয়ন হুট করে নেহা ঠোঁটে কিস করে ভাত খেতে লাগলো। নেহা চোখ বড় বড় করে ফেলল। রাকিব নেহার দিকে তাকিয়ে বলল, আপু এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকিয়ে আছেন কেন? একটা মাংসের টুকরা তো দিয়েছি, তাই এভাবে তাকাবেন নাকি আরেকটা খাবেন? দিব। ফাজিল পোলা। নেহা রাগ করে উঠে চলে গেল। কিছু দূর যেতে লজ্জা পেয়ে গেল। পিছনে ঘুরে নয়নের দিকে তাকাতে নয়ন তাকিয়ে চোখ টিপ দিলে নেহা কটমট করলো। নয়ন মিটি মিটি হাসতে লাগলো। নয়ন রাকিব তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আতিয়া রুমে এসে বলল, আমি তোমাকে একটা কথা বলবো। বলো, কি হয়েছে? নেহা আপুর সাথে তোমার কি সম্পর্ক? তুমি কি আপুকে ভালোবাসো? নয়ন আতিয়ার কথা শুনে ভ্রু কুচকে তাকালে নয়ন বলে ওঠে, কি সম্পর্ক থাকবে? উনি আমার কাজিন। এই তো। কাজিন বলে কি? আতিয়া কথাগুলো বলেই থেমে গিয়ে বলল, খাবারের টেবিলে সবকিছুই দেখেছি,
নেহা আপু উঠে চলে যাওয়ার সময় দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। নিশ্চয়ই একে অপরকে পছন্দ করো, নাহলে ওখানে যে কেউ থাকলে রেগে যেত। এতক্ষণ মাথায় উঠে যেত পুরো বাড়ি। আতিয়ার কথা শুনে নয়ন চুপ হয়ে গেল। নয়ন বলে উঠে, তোকে কিছু বলবো, প্রমিস করতে হবে কাউকে বলবি না। কি কথা, আপুকে ভালোবাসো এটাই তো নাকি? কাউকে যেন বলস না। উনি তোমার কত বড় হিসেব আছে? উনি বড় ভাই আরো কয়েক মাসের বড়। কোনো ব্যাপার না, ভালোবাসি, এটাই মেন কথা। আপু মনে হয় তোমাকে ভালোবাসে। ভালোবাসে, বাট ফ্যামিলির জন্য ওই আমাকে ইগনোর করা শুরু করছে। কেউ মেনে নিবে না এইসব বলে আমাকে পাত্তা দিচ্ছে না। আমার বিশ্বাস তোমরা যদি এক হয়ে থাকো, দুজন যদি সম্পর্কে জোর দাও, তাহলে টিকবে, না হলে টিকবে না। আতিয়ার কথা শুনে নয়ন ভ্রু কুচকে তাকিয়ে রইল। কানের নিচে একটা দিব। এত পাকনা বাকনা কথা কোথা থেকে শিখছস? আমি তোমার 1.5 বছরের ছোট, তাই বলে যে একেবারে কিছু বুঝি না এসব চিন্তা মাথায় নিয়ে এসেছো নাকি? আম্মুকে বলে দিমো তোকে যেন তাড়াতাড়ি বিয়ে দেয়, আর তোর জামাই যেন দিন রাত তোকে মাইর দেয়, পাকনামি বের করে দিবে। তুমি ভাই নাকি শত্রু? দুইটাই। আমার দিকে কেউ খারাপ নজরে তাকালে তাকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দাও। আমাকে কেউ কিছু বললে তাকে তার 12টা বাজিয়ে দাও। আর সেখানে নাকি আমার জামাই আমাকে মারলে তুমি খুশি হবে? ওকে যাও, মায়ের যেন দেয়, আমার কি, কষ্ট তো তুমি পাবে। কত ফাজিল মাইয়া, যা ভাগ, আমার কোনো কষ্ট হবে না। দেখা যাবে, আচ্ছা থাকো। আতিয়া চলে গেলে নয়ন ফেসবুকিং করতে লাগলো। বিকালের দিকে সবাই মিলে বের হয়ে গেল। নয়ন নেহার পাশে বসলো, সাথে আতিয়াও বসলো। নেহাকে দুইজন মাঝখানে বসিয়ে দিলে নেহা বলে উঠে, আমি এখানে বসবো না। আপু এখানে বসো। এই গাড়িতে বড়রা যত সব আজাইরা কথা বলবে মাথা খেয়ে ফেলবে, তার থেকে আমাদের সাথে চলো, মজা হবে। তুই পিছনে আয়, আমি রাফির সামনে বসি। আপু আমার সাথে বসতে কি তোমার সমস্যা হচ্ছে নাকি? না রে বোন, বোন তুই মাঝখানে বসে। আমি মাঝখানে বসতে পারি না, বমি আসে। ম্যাম, আপনি কি আমার জন্য অকওয়ার্ড ফিল করছেন নাকি? ম্যাম, আমি আপনার সেই অ্যাসিস্ট্যান্ট আছি। অ্যাসিস্ট্যান্ট মানে? আমি ওনার কোম্পানিতে জব করতাম, ওনার আশেপাশে সব সময় থাকতাম। ও ভাই বলে এখনো ম্যাম কেন বলো? অভ্যাস হয়ে গেছে। কেউ আর কিছু বলল না। নয়ন নেহার হাত ধরতে নেহা রাগি লুক নিয়ে তাকালো। আতিয়া দেখেও না দেখার ভান করলো। নয়ন কিছু না বলে হাত ধরে থাকলো। নেহা এক ঝটকায় সরিয়ে রাগি লুক নিয়ে তাকিয়ে থাকলো। হঠাৎ করে গাড়ি থামলে রাফি বলে উঠে, তুলি এটা কি ধরনের ব্যবহার? তুলি বাইক থেকে নেমে সোজা নয়নের কাছে গিয়ে গাড়ির দরজা খুলে সোজা নয়নের ঠোঁটে কিস করে দিল। সবাই ভেবাচাকা খেয়ে গেল। তুলি নয়নকে বলল, চল আমার সাথে, সবার সামনে কিস করে দিলাম, আরো সাহস দেখবি নাকি? নয়ন রাগে গাড়ি থেকে নেমে নেহাকে বের করে। নেহার হাত নিয়ে সজোরে থাপ্পড় মেরে দিল। তুলি সোজা পড়ে গেল। নেহা হা হয়ে তাকালো। নয়ন বলে উঠে, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? ফ্রেন্ড হয়েছিস, বউ না। আমার চোখের সামনে যেন তোকে না দেখি, না হইলে তোর খবর আছে। নয়ন, তুই নিজে মারতে পারতি, তুই ওই মেয়েটার হাত দিয়ে কেন মারলি? ছেলে হয়ে মারলে তো মামলা দিতে পারবি, তাই মেয়ে হয়ে মেয়েকে মারলে কিছু হবে না। আমার সাথে চল, রাগ করিস না, আব্বু আম্মুকে দেখবো। তোর বাপ মাকে আমাকে কেন দেখাবি? আমি তোকে বিয়ে করব, তাই আব্বু আম্মুকে দেখাবো। তোকে আমি কবে বললাম তোকে আমি ভালোবাসি আর আমি তোকে বিয়ে করব? তোকে বলতে হবে কেন? আমি ভালোবাসি তার মানে তুইও আমাকে মোটামুটি ভালোবাসিস, কারণ আমায় যে কেয়ার করস এতেই বোঝা যায়। যাই হোক, বাদ দে, চল, আম্মু আব্বু তোর জন্য অপেক্ষা করছে। সো ফানি, তুই আমার ফ্রেন্ড, তোকে জাস্ট ভালো ব্যবহার দেখাইছি, এর মানে এই না যে তোকে ভালোবাসি। পাগল ছাগল। আমার ভাই তোমাকে ভালোবাসলে তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে মেনে নেবে? রাফির কথা শুনে তুলি অবাক হয়ে বলে, আপনার ভাই মানে? হ্যাঁ, আমার ছোট ভাই নয়ন তালুকদার। নয়ন আমার চাচাতো ভাই। এসব মিথ্যে। নয়ন, তুমি বলো। মিথ্যা না, সত্যি। আমি রায়হান তালুকদারের ছেলে নয়ন তালুকদার। আর আমাকে বিয়ে করার স্বপ্ন দেখলে জীবনের বড় ভুল করবি, আর কখনই আমার সামনে আসিস না। নয়নের কথা শুনে তুলি কয়েক পা পিছিয়ে গেল। তুলির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন নেহাকে বাড়িতে তুলে চলে যেতে নিল। নেহা বলে উঠে,
মেয়েটাকে এইভাবে ধোকা না দিলেও পারতে। আমি কিভাবে ধোকা দিলাম? আমি কি ওকে ভালোবাসি? বা কখনো বলছি নাকি আমি অন্য কাউকে ভালোবাসি, যে আমাকে বুঝতে চাচ্ছে না? অন্য কাউকে ভালোবাসোস মানে কাকে? চুপ কর, সব কথা ধরবি না। রাকিব চুপ করে থাকলো। সবাই মিলে মার্কেটে চলে গেল। সবাই মার্কেট করতে করতে রাত করে ফেল। মার্কেট শেষ করে রেস্তোরাঁ খাবার খেয়ে বাসায় চলে আসলো। নয়ন সোজা ওর রুমে চলে গেল। ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। মাঝরাতে নয়নের ঘুম আসলো না। নয়ন ভাবতে লাগলো, বউয়ের কাছে যাব নাকি? উফ, বিয়ে করে সিঙ্গেল থাকতে কার বা ভালো লাগে? যাই, বউটাকে দেখে আসি। নয়নের যে কথা সেই কাজ। নয়ন রুম থেকে বের হয়ে আস্তে আস্তে নেহার রুমের দিকে যেতে লাগলো। নয়ন নেহার দরজার সামনে গিয়ে দরজায় নক করতে যাবে, আবার নক না করে চলে যেতে নিবে। তখনই দেখে দরজা খোলার শব্দ হলো। নয়ন কিছুটা দূরে গেল। নয়ন দেখে নেহার রুম থেকে বের হয়ে কোথাও যাচ্ছে। নয়ন নেহার পিছন পিছন যেতে লাগলো। নেহা ছাদে গিয়ে দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন নেহার পিছনে গিয়ে দাঁড়ালো। কাঁধে হাত রাখতে নেহা বলে উঠে, নয়ন। নেহা পিছনে তাকালো। নয়ন অবাক হয়ে বলল, তুমি আমাকে কিভাবে চিনলে? তুমি তো আমাকে দেখো নাই। তোমার ফালতু পারফিউমে বোঝা যাচ্ছে এত রাতে এখানে কি করো। নয়ন নেহার পাশে বসে কাঁধে মাথা দিয়ে বলল, তোমাকে ছাড়া ঘুম আসছে না। এখান থেকে উঠে দূরে গিয়ে বসো। তোমাকে জড়িয়ে ঘুমাতে ইচ্ছা করছে। তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য এখানে এসে বসি নাই। নয়ন, মন মেজাজ ভালো নেই, যাও এখান থেকে। আমার এখন বকবক করার কোনো ইচ্ছে নেই। বকবক কে করতে বলছে? আমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকো। নেহাকে নয়ন বুকের সাথে জড়িয়ে নিলে নেহা বলে ওঠে, ছাড়ো, কি করছো? চুপচাপ বসে থাকো। নেহা রেগে ধাক্কা দিয়ে উঠে থাপ্পড় মেরে বলল, কি শুরু করেছো? আমাকে বিয়ে করছো দেখে কি যা মন চায় তাই করবে? আমি কি তোমার ব্যবহার বুঝো না? তুমি কি আমার ব্যবহার বুঝো না? আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না, আর না কোনোদিন ভালোবাসবো। তুমি নিজের দিকে একবার তাকাইছো? তোমার সাথে আমার কখনোই যায় না। তোমার তখন টাকা লাগতো, আমি শুধু বিয়ের নাম করে রাখতে হইতো। আমি শুধু সবার থেকে বিয়ের কথা থেকে বাঁচার জন্য বিয়ে করেছি। আমার সংসার করা স্বামীর সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমার কথা কি বুঝতে পারছো? তোমাকে আমার কোনো দরকার নেই। নেহা কথাগুলো চিল্লিয়ে এক নিঃশ্বাসে বলে দিল। নয়ন নেহার কথাগুলো বুকে গিয়ে লাগলো। নয়ন বলে উঠে, তুমি আসলে আমাকে ভালোবাসো না, আর আসলে আমাকে তোমার প্রয়োজন নাই। না, নাই। তোমাকে কোনো প্রয়োজন আমার নাই। আমি একা ভালো আছি। তোমাদের মতো ছেলেদের আমি বিশ্বাস করি না। তোমরা হইলে বেঈমান। শরীর পাইলে সোজা ছুঁড়ে ফেলে দিবে। যৌবন চাহিদা যতদিন আছে ততদিন ইউজ করবে। যখন ভালো লাগবে না, নতুন কাউকে লাগবে, তখন আমাকে ছুঁড়ে ফেলে দিবে। নেহার কথা শুনে নয়ন রাগ কন্ট্রোল করতে না পেরে রাগে সজোরে নেহাকে থাপ্পড় মারল। নেহা গালে হাত দিয়ে তাকাতে নয়ন বলে উঠে, ব্যাস, আর একটা কথা বলবে না। তুমি আমার সাথে থাকতে চাও না, বলে দিয়েছো, হয়ে গেছে। আর কোনো নোংরা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। তুমি ভালো থাকো, আমি তোমাকে জ্বালাবো না। না তোমাকে আমার কাছে টেনে নিব। তুমি ডিভোর্স লেটার দিও, আমি সাইন করে দিব। আমিও চাই না কাউকে জোর করে স্ত্রী বানিয়ে রাখি। খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর দয়া করে আমার কাছে কোনো অধিকার নিয়ে এসো না, প্লিজ। চোখের সামনে থেকে চলে যাও। আমার তোমাকে দেখলে রাগ হচ্ছে। ওকে, চলে যাচ্ছি। তোমাকে আর কখনোই জ্বালাবো না। তুমি ভালো থাকো, এই দোয়া করি। নয়ন চোখের পানি মুছতে মুছতে ওখান থেকে চলে গেল। নেহা হাঁটু গেড়ে বসে জোরে কান্না করে উঠল। নেহা কান্না করতে করতে ভাবতে লাগলো, তোমাকে কেন ওর বড় বানালে আল্লাহ? আমাকে কেন ওর বড় বানালে আল্লাহ? আমাকে কেন ওর ছোট বানালে না? বড় হয়েছি বলে কি ওর বউ হওয়ার কোনো যোগ্যতা নাই? যাকে ভালোবাসি কোনো না কোনোভাবে তার থেকে আলাদা হতে হয়। কেন ওর প্রতি আল্লাহ আমার ভালোবাসা মায়া বাড়িয়ে দিলে? একটা রাতের ভেতরে কেন আমি ওকে এত ভালোবেসে ফেললাম? নেহা কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন রাগে রুমে গিয়ে খাটের উপরে বসে। রাগে সামনে থাকা গ্লাসটা চেপে ধরে ভেঙে ফেলল। হাতে কাজ ঢুকে গেল। রক্তে ভেসে যেতে লাগলো। নয়নের ওইদিকে কোনো খেয়াল নেই। নয়ন ভাবতে লাগলো, আমাকে তার প্রয়োজন নাই। আমি কেন তাকে বারবার বিরক্ত করব? আমার কি আত্মসম্মান নাই? আমি আর কোনো বেহায়াপনা করব না। আমাকে বলে আমাকে তার প্রয়োজন নাই। ওকে, থাক তুই একা। আমি ওকে ডিভোর্স দিব। তুই ওর মতো থাক, আমি আর কখনোই ডিস্টার্ব করব না। নয়ন কথাগুলো ভাবতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। নয়ন ভাবতে লাগলো, উফ, ওর জন্য বুকের ভিতরে কষ্ট কেন হচ্ছে? উফ, মনের বাচ্চা, তোকে কিভাবে বোঝাবো? ওই আমাকে ভালোবাসে না,
ওর জন্য কেন কষ্ট পাস? ওই তোকে ভালোবাসে না, কেন বুঝতে পারছস না? নয়ন কথাগুলো বিড়বিড় করতে করতে বলে। কান্না করে দিল নয়ন, বলতে লাগলো। আমার চোখ মন দুইটাই কেন বেইমানি করস? ওই তোদের সামনে তো বলো আমাকে তার প্রয়োজন নাই, আমার টাকার দরকার ছিল, ওনার শুধু নামে বিয়ে করার দরকার ছিল। কেন বুঝতে চাচ্ছিস না? ওই তোর হওয়ার না, ওই তোকে পছন্দ করে না। কেন ওর জন্য কান্না করিস রে চোখ? এই মন তুই কেন বুঝোস না? ওই তোকে ভালোবাসে না। নয়ন কথাগুলো বলতে বলতে কান্না করতে লাগলো। নয়ন সারা রাত কান্না করে কাটিয়ে দিল। সকালে খাটের উপরে ঘুমিয়ে গেল। সকাল 10টায় রায়হান বলে উঠে, কি ব্যাপার নয়ন, এখনো ঘুম থেকে ওঠে নাই? এই আতিয়া, নয়নকে ডাক দে। ওর ভাইয়ের বিয়ে কত কাজ আছে, ওই কাজ না করে ঘুমাচ্ছে। নয়নকে ডাকতে আতিয়া চলে গেল। নয়নের রুমে ঢুকতে আতিয়া চিৎকার দিয়ে উঠলে সবাই চমকে গেল। রাফি রাকিব দৌড়ে উপরে গেল। নয়নের রুমে সবাই এসেছে, হাজির হলে সবাই চমকে গেল। নয়নের আম্মু দৌড়ে গিয়ে নয়নের হাত ধরে নয়নের ডাক দিতে লাগলো। নয়ন চোখ খুলে দেখে সবাই দাঁড়িয়ে আছে, নেহা ছাড়া। নয়নের আম্মু নয়নের হাত থেকে কাজ টুকরোগুলো বের করতে লাগলো। নয়নের আম্মু বলে ওঠে, এইসব কিভাবে হইল? এত রক্ত পড়েছে আর তুই আমাকে কিছু বলস নাই? এটা কিভাবে হইল? উত্তর দে। আরে ঘুমের ঘোরে হয়তো গ্লাসটা ভেঙে হাতের ভিতরে চলে গেছে, ঘুমের ঘোরে টের পাই নাই। হাতের বাচ্চা একটা, হাত কেটেছে এটাই বুঝতে পারস নাই? হাতের কি অবস্থা হয়েছে, রক্ত দিয়ে কি হয়ে গেছে? ওই আমি তোর বড় ভাই, আমাকে তুই বলস কোন সাহসে? চুপ কর তুই। বড় ভাইয়ের কোনো লক্ষণ তোর মাঝে আছে নাকি? হাত কেটে কি হয়ে গেছে? বড় ভাই না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতাম। আমার ভুল হয়েছে, আফা ক্ষমা করে দেন। আম্মু সরো, ব্যান্ডেজ করে দেয়। আর ব্যাকুল হয়ে যাচ্ছিস নাকি? কি অবস্থা করছস? সবাই খালি বকা দেয়, ধ্যাত ভালো লাগে না। এত ওকে বকা দিও না। রাফি ব্যান্ডেজ করে দিতে লাগলো। সবাই নিচে চলে গেল। আতিয়া নিচে গিয়ে বলল, তোমার ছেলে দিন দিন গাধা হচ্ছে। হাত কেটে কি অবস্থা আর ও জানেই না? গ্লাস নিচে পড়ে আছে, গ্লাসের কাজ কিভাবে হাতের ভিতর ঢুকবে? এটা তো ঠিক কথা। ভাইয়া কি নিজের ইচ্ছে গ্লাস ভেঙেছে নাকি? কার উপরে রাগে এমন করেছে নাকি? চোখগুলো কেমন ফোলা মনে হলো। আতিয়া রায়হান তালুকদার কথাগুলো নেহার কানে গেল। নেহা কিছু না বলে শুধু শুনতে লাগলো আর ল্যাপটপে কাজ করতে লাগলো। নেহার আম্মু বলে ওঠে, কি ব্যাপার, নয়নের হাত কেটে রক্তাক্ত হয়ে গেছে আর তুই ল্যাপটপ নিয়ে পড়ে আছোস? নেহা নয়নকে আসতে দেখে ওকে শুনিয়ে বলল, হাত কাটছে তাতে কি হয়েছে? আমি ওখানে গেলে কি ওর হাত ভালো হয়ে যাবে নাকি? হাত কাটছে, ব্যান্ডেজ করে দাও, হাত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নেহা কথাগুলো বলে উঠে চলে যেতে গেল। সবাই অবাক হয়ে গেল। নয়নের খারাপ লাগলো, বাট কিছু না বলে সোফায় গিয়ে বসলো। নয়নের আম্মু নয়নকে খাবার নিয়ে এসেছে, খাইয়ে দিল। 5 দিন পর। ভাইয়া এভাবে বসে আছিস কেন? সবাই কত নাচানাচি করছে। চল নিচে, ভাইয়ের বিয়ে আর তুই এখানে মনমরা হয়ে বসে আছিস। তুই যা মজা কর, আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে দেখি? আতিয়া নয়নের কপালে হাত দিলে চমকে গেল। আতিয়া বলে উঠে, ভাইয়া তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তুমি থাকো, আমি রাকিব ভাইকে দিয়ে মেডিসিন নিয়ে আসাই। লাগবে না, তুই যা মজা কর, হালকা শরীর গরম হয়েছে। ভাইয়া তুমি থাকো, আমি ভাইয়াকে পাই নাকি দেখি। নয়ন খাটে শুয়ে পড়ল। আতিয়া চলে গেল। কিছুক্ষণ পর রাকিব আসলে নয়ন বলে উঠে, যা তো মজা কর, আতিয়ার কথা শুনে ব্যস্ত হইতে আসিস না। তোর জ্বর আমাদের একবার জানাবি না? একটু শরীর গরম হয়েছে, তুই যা তো। মেডিসিনটা খেয়ে চল, সবাই কত মজা করছেন। বড় ভাবির সাথে দেখাও তো করলি না। আর দেখা করছিলাম, আর না করলে হবে? তোরা যা মজা কর। ভাইয়ের শালিকাগুলো দেখতে যা সুন্দর না, চল একটা পছন্দ হয় নাকি, চল যায়। যা তো, ফালতু কথা বলিস না, তুই গিয়ে দেখ গা। তোকে ছাড়া মজা হচ্ছে না, চ। নেহা আপু ডান্স করছে, কত সুন্দর করে মিস করে যাচ্ছিস। রাকিব নয়নকে জোর করে নিয়ে যেতে লাগলো। নয়নকে জোর করে নিচে নিয়ে গেল। নয়নকে রাফির কাছে বসিয়ে দিল। রাফি বলে ওঠে, কিরে, তোর নাকি জ্বর এসেছে? কাউকে কিছু বলস না কেন? বেশি না, হালকা শরীর গরম হয়েছে। রাফি মাথায় হাত দিয়ে চমকে যায়। রাফি বলে ওঠে, জ্বরে পুড়ে যাচ্ছে আর তুই বলো সামান্য হালকা শরীর গরম হয়েছে। দেখ, ভাবির দিকে তাকাও, আমার দিকে তাকানো লাগবে না। নয়ন নেহার দিকে তাকিয়ে আছে। নেহা সবার সাথে নাচছে। নয়নের রাগে হাত মুঠো করে রাখলো। নয়নের ভাবির কাজিনদের সাথে নেহা আর নয়নের কাজিনরা নাচছে। ভাবির বোনরা এসেছে, নয়নকে ধরে বলে, বেয়াই আপনি বসে আছেন কেন, চলেন। নয়নের হাত ধরে টেনে নিয়ে গেল।
নেহারা ড্যান্স রেখে ওরা দাঁড়িয়ে দেখতে লাগলো। নয়ন নেহাকে দেখিয়ে ওর ব্যান্ডের সাথে নাচতে লাগলো। নেহা তাকেও না দেখার ভান করতে লাগলো। নয়ন নেহাকে দেখিয়ে রোমান্টিকভাবে ওর ব্যান্ডের সাথে ডান্স করতে লাগলো। রাকিব বলে উঠে, বা ভাই কে ডান্সে না দিচ্ছিস? ভাই বিয়ের আগে এত রোমান্টিক গানে ডান্স করলে বিয়ের পরে কি যে করবে? রাকিবের কথা শুনে সবাই হাসতে লাগলো। নয়ন হাসি দিয়ে ওর বিয়ানকে কোলে তুলে নিল। নেহা রাগে হাত মুঠো করে রাখলো। বিয়ান লজ্জায় নয়নের বুকে মুখ গুজে দিলে নেহা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ছেলের হাত ধরে বলে, বিয়াই চলেন আমরা রোমান্টিক ডান্স দেই। নেহার কথা শুনে ছেলেটা হাসি দিয়ে বলে, চলেন যাই। নেহা ছেলেটার হাত ধরে সবার সামনে দাঁড়ালো। নয়ন ওর বিয়ানকে নামিয়ে দিল। কিছুজন বলে উঠে, চারজন একসাথে ডান্স করে, চারজনের ডান্স অনেক সুন্দর হয়। সবার কথা শুনে চারজন ডান্স করতে লাগলো। ডান্স করতে করতে নেহাকে ঘুরিয়ে নয়নের কাছে দিলে নয়ন ঘুরিয়ে ওর বিয়ানকে ওই ছেলেটার কাছে দিল। নয়ন নেহার কোমর ধরতে গিয়ে ধরলো না। রাকিব বলে উঠে, ভাই ধর, বড় আপু তো হয়, ডান্স করার সময় লজ্জা পাইলে চলবে নাকি? আপুর লজ্জা লাগছে না, তোর লাগে কেন রে? ছোট ভাই তো হোস। সবার কথা শুনে নয়ন নেহার দিকে তাকাতে দুইজনের চোখের পাতা চোখ পড়ল। নেহার চোখের পানি টলমল করতে লাগলো। নয়ন নেহার কোমর ধরে আরেকটা হাত ধরে ডান্স করতে লাগলো। নয়ন নেহার দিকে না তাকিয়ে নাচতে লাগলো। নেহা নয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমার দিকে এত ঘৃণা লাগছে, আর বিয়ের সময় তো খুব আনন্দে জড়িয়ে ধরলে। এই জন্য বলে ছেলেদের নিজেদের বউয়ের ভালো লাগে না, পরনারীকে সব সময় ভালো লাগে। নয়ন নেহাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে নাচতে লাগলো। নয়নের মাথায় নেহা আর বেয়ানদের সাথে নাচগুলো চোখের সামনে ভেসে আসতে লাগলো। নয়ন রাগে এক ঝটকায় নেহাকে ফেলে দিল। সবাই ভেবাচাকা খেয়ে গেল। নেহা ব্যথা পেল। রাফি বলে উঠে, নয়ন এটা কি করলি? ভাই আপুকে ইচ্ছে করে ফেলে দিলি কেন? নয়ন কোনো কিছু না বলে চলে যেতে নিলে নয়ন মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। নেহা দৌড়ে গিয়ে নয়নকে ধরল। নয়ন নেহাকে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে টাচ করবি না, নোংরা মহিলা, দূরে থাক। নয়নের কথা শুনে নেহা কষ্ট পেল। রাফি বলে উঠে, নয়ন এটা কি ধরনের কথা? ভাই আমার সাথে চলো। নয়ন আতিয়ার হাত ধরে চলে গেল। নেহা কষ্ট পেলেও মুখে হাসি রেখে সবার সাথে কথা বলতে লাগলো। নয়ন রুমে গেলে আতিয়া বলে, নেহা আপু তোমাকে ভালোবাসে না ভাই, তুমি কষ্ট পেও না। নাদিয়া আপু অনেক ভালো, তোমাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। সবাই অনেক প্রশংসাও করছিল। আমি কাউকে নিয়ে ভাবি না, তুই যা। শোন, কোনো ছেলের সাথে যেন ড্যান্স করে দেখি না। না, আমি তো দূরে দাঁড়িয়ে শুধু দেখেছি। আমারও তো সাহস আছে নাকি? আমার যে ভাই আমাকে খুন করবে আমি ভালো করেই জানি। গুড, যা। আতিয়ার রুমে চলে গেলে নয়ন খাটে শুয়ে পড়ল। নয়নের চোখ জোড়া লেগে আসলো। নয়ন ঘুমিয়ে গেল। 10 দিন পর নয়ন সকালে চিল্লাপাল্লার শব্দে ঘুম ভেঙে গেল। নয়ন উঠে রুম থেকে বের হয়ে যেতে নিলে চলে গেল। নিচে গেলে দেখে নেহা কান্না করছে। নয়নের বুকের ভেতর কেঁপে উঠল। নয়ন নেমে বলে উঠল, কি হয়েছে আঙ্কেল আন্টি, উনি কান্না করছে কেন? কি বলবো, আমার মেয়ে নষ্ট হয়ে গেছে। আমার মেয়ে নাকি সাগরকে তার রুমে ডেকেছে। সবার কথা আমার মেয়ে নাকি খারাপ। নেহা কি হয়েছে? কি আর হবে, সব দোষ আমার ভাইয়ের। মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়া বাদ দিয়ে মেয়েকে কোম্পানি সামলাতে দিয়েছে। বিয়ের দিনে তো দেখলাম বৌমার ভাইদের সাথে কি নোংরামি না করলো, আর এখন আবার আমার ভাগনার উপরে অভিযোগ দিচ্ছে আমার ভাগনা নাকি ওকে রেপ করতে গেছিল। শুন, তোর মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দে, তাহলে এমন কাজ করবে না। মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। বড় চাচুর কথা শুনে নেহার আম্মু বলে ওঠে, ঠিক বলেছেন, আমাদের দোষ। আমার মেয়ে ছেলেটাকে ডেকে নিয়ে গেছিল, সব দোষ আমাদের। নেহার আম্মু কথাগুলো বলে কান্না করতে লাগলো। নানা জনে নানা কথা বলতে লাগলো। নেহা কান্না করতে করতে বলে, আম্মু আমি এইসব কিছু নাই। আম্মু ওই আমার রুমে জোর করে ঢুকেছিল। আম্মু আমার কথা বিশ্বাস করো, আমি সাগরকে রুমে ঢুকাই নাই। নেহার কথা শুনে সাগর বলে, একদম মিথ্যা কথা বলবে না। তুমি আমাকে ডেকেছিলে, তুমি আমার নামে মিথ্যা অভিযোগ দিবে না। তুমি আমাকে কতবার খারাপ ইশারা করেছো, কতবার আমাকে তুমি ইশারা করে আর কিছু বলতে যাবে। নয়ন নিজেরা কন্ট্রোল করতে না পেরে সোজা সাগরের বুকে লাথি মেরে সোফায় উপড়ে ফেলে দিল।
নয়নের কাজ দেখে সবাই অবাক হয়ে গেল। নয়ন সাগরের গলা চেপে ধরলে সবাই এসেছে নয়নকে ধরল। নয়নের বড় চাচি বলে, নয়ন ছাড়ো, তোমার চাচাতো বোন আসলে খারাপ, দেশের বাহিরের বড় হয়েছে, এতে বোঝা যায় চরিত্র কত খারাপ। আমার ভাতিজাকে ছাড়ো। নয়ন বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, ওনার রুমে ঢুকে ওনাকে রেপ করার চেষ্টা করস, এত মানুষের মাঝে ওনাকে মিথ্যা অভিযোগ দিস। নয়ন একের উপর এক মুখে ঘুষি মারতে লাগলো। বড় চাচু বলতে লাগলো, ছাড়ো বলছি, ওই কি করছে? নেহা তো এমন কাজ করছে। নয়ন কারো কথা কানে না নিয়ে একের পর এক মারতে লাগলো। ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। রাফি, রায়হান নয়নের আম্মু টেনে নয়নকে সরিয়ে দিয়ে বলল, তুই ওদের মাঝে কেন ঝামেলা করছিস? আমি বুঝতে পারছি না, তুমি কেন ওর হয়ে লড়াই করছো? রায়হান দেখ, ওই মেয়ে এত খারাপ যে তোর ছেলের মাথাও খেয়ে বসে আছে। তোর ছেলেও ওর পক্ষ নিয়ে মারামারি দিচ্ছে। নয়ন, তুমি কেন আমার হয়ে লড়াই করছো? যেখানে সবাই আমার বিপক্ষে, সেখানে কেন তুমি আমার হয়ে সবার সাথে ঝামেলা করছো? ওরা ঠিক বলেছে আমি খারাপ মহিলা, ওই ঠিক বলেছে, আমি ওকে নিজে থেকে ডেকে নিয়ে গেছি, আমি তো অনেক খারাপ মেয়ে। নেহার কথা শুনে নয়ন রাগে নেহার গালে থাপ্পড় মেরে বলল, যা সেট আপ, আর একটা কথাও বলবে না। আসলে তোমার দোষ, তুমি আমাকে না বলে সবাইকে কেন বলতে গেছো? এখানে নিজেই খারাপ হয়ে গেছো, একবার তো আমাকে বলতে পারতে। আমার মেয়ে খারাপ, ওই আবার কি বলবে? আমার মেয়ের চরিত্র খারাপ। নেহার আম্মু কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন নেহাকে বুকের সাথে জড়িয়ে নিলে সবাই বলে উঠে, নয়ন, হচ্ছেটা কি? সাগর বলে উঠে, দেখেন আমার কথা বিশ্বাস করতে চান না, দেখেন এই নয়নকেও নিশ্চয়ই আগে শরীর দিয়েছ। নয়ন এখন আর কিছু বলবে, নয়ন সাথে সাথে এক ঘুষি দিয়ে ফ্লোরে ফেলে দিল। সবাই নানা ধরনের কথা বললে নয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, জাস্ট শ্যাট আপ, সবাই চুপ করবেন। নেহার নামে আর একটা মানুষ খারাপ কথা বললে আমি তার মুখ ভেঙে দিব। আমি ভুলে যাব কার সাথে কি সম্পর্ক আমার। তুই কেন বারবার ওর হয়ে কথা বলছো? সব প্রমাণ থাকার পর কিভাবে ওর সাপোর্ট নিচ্ছ? নয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ওঠে, একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে ভালো করে জানে তার স্ত্রী কেমন আর কি করতে পারে। আমি নেহার হাজবেন্ড, নেহা আমার স্ত্রী। আমি খুব ভালো করে জানি আমার স্ত্রী কি করতে পারে। আমার স্ত্রী নম্র ভদ্র একটা মেয়ে। আমার উপরে রাগ করে বিয়েতে ওই ছেলেগুলোর সাথে নেচে যাতে আমি রেগে যাই, আমাকে রাগানোর জন্য এসব করছে। আমার স্ত্রী কখনোই একটা ছেলেকে নিজের রুমে ডাকবে না। ওই খারাপ হইলেও তার স্বামীর সম্পদ কখনোই অন্য কাউকে দিবে না। ওর স্বামী থাকতে অন্য পুরুষকে কি দরকার ওর? নয়নের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেল। সাগর ঢোক গিলতে লাগলো। নয়নের আম্মু কয়েক পা পিছিয়ে গেল। নয়নের আম্মু বলে ওঠে, এইসব কি বলছিস? নেহা তোর স্ত্রী মানে? এসব আমি মানি না, এসব মিথ্যা কথা। কোনো মিথ্যা কথা আমি বলছি না। নেহা আমার স্ত্রী। 2 বছর আগে আমি নেহাকে বিয়ে করেছিলাম। প্রমাণ লাগলে ওই যে নোভা রিভা আছে সাথে আঙ্কেল আন্টিকে জিজ্ঞেস করো। আমি যদি এর হাজবেন্ড না হইতাম, ওনাকে আমার রুমে কেন রাত হইলেও ওর বাবা মা পাঠাতো? হুট করে ওই আমার রুমে কিভাবে যাইতো? আর প্রথম যেদিন নানু বাড়িতে ওরা যায়, সেদিন আমাকে দেখে নেহা আঙ্কেল আন্টি চমকে গেছিল। আমাকে কিভাবে চিনলো? আমি তো ছিলাম বস্তির ছেলে, ওদের মতো বড়লোক মানুষ। 2 বছর আগে তুই একদম ছোট্ট, তুই কিভাবে বিয়ে করতে পারিস? আমাদের না জানি এত বড় ডিসিশন কিভাবে নিতে পারলি? অত কিছু ভাবার সময় ছিল না। আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার মা বোনকে বাঁচাতে হবে। আমি ওনাকে টাকার জন্য বিয়ে করেছিলাম। মানে কি? আমি ঠিক বুঝতে পারছি না, বুঝিয়ে বলবি? নয়ন প্রথম থেকে সবকিছু বলতে লাগলো। সব কথা শুনে নয়নের আম্মু সোফায় বসে পড়ল। নয়নের আম্মু কান্না করতে করতে বলে, সব দোষ আমার। আমাদের অ্যাক্সিডেন্টটা না হইলে আমার ছেলেকে এত প্রেশারের ভিতরে থাকতে হইতো না। আমাদের বাঁচাতে গিয়ে টাকার জন্য নিজের থেকে 10 বছরের বড় মেয়েকে বিয়ে করছে। নয়ন ওর আম্মুর পাশে বসে হাত ধরে বলে, আম্মু কান্না করো না, নিজের উপরে রাগ করো না। আম্মু, আমি নেহাকে স্ত্রী হিসেবে পেয়েছি। আমি ভাগ্যবান, আর নেহা অনেক ভালো মেয়ে। নেহা ভালো কিনা জানি না, কিন্তু তোর সাথে ওকে মানাই না। আম্মু, নেহা বয়সে বড় হতে পারে, কিন্তু আমি ওকে ভালোবাসি। আম্মু, ভালোবাসার ভিতরে বয়স কোনো ব্যাপার না। আমার সমস্যা নাই, আমি আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। সাগর বলে ওঠে, মামি আপনার ছেলে ব্রেন লস করেছে। নয়ন রাগে প্লাস দিয়ে সজা সাগরের মুখে মারলে সাগর পড়ে গেল। নয়ন বলে উঠে, রাকিব, তোর খালাতো ভাইকে বের কর, না হইলে লাশ হয়ে ফিরবে কিন্তু।
আম্মু তোমার ভাগ্নেকে নিয়ে এখন থেকে যাবে? অনেকক্ষণ ধরে সবার কথা শুনছি। রাকিবের কথা শুনে ওর আম্মু নিচে চলে গেল। নেহা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। নেহার আম্মু বলে ওঠে, আর এক মুহূর্তের জন্য আমি এখানে থাকবো না। আমার মেয়েকে এভাবে অপমানিত হবে আগে জানলে কোনো দিন আমি এখানে আসতাম না। 18 বছর ধরে এমনি কি এই ফ্যামিলি থেকে দূরে থেকেছি? তোমার মুখের দিকে তাকিয়ে এখানে এসেছিলাম। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। হ্যাঁ চলো, আমারও আর কোনো ইচ্ছা নাই। চলে গেল দাদিমা নেহার আব্বুকে বোঝাতে লাগলো। কোনো কিছু না শুনে চলে গেল। নয়ন ওর আম্মুকে বোঝাতে লাগলো। নেহার আব্বু আম্মু নেহা লাগেজ নিয়ে বের হলো। নয়ন বলে ওঠে, আম্মু আমি নেহাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ভালো দেখতে চাইলে ওদের থামাও, না হইলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। নয়নের কথা শুনে রাইহান নেহার আব্বুর লাগেজ ধরে বলল, তোরা চলে গেলে যা, আমার বৌমা কোথায় যাবে না? আমার ছেলের বউকে আমি কোথাও যেতে দেব না। আমার বৌমাকে রেখে তারপর তোরা দুজন চলে যা। রাইহানের কথা শুনে নয়নের আম্মু আতিয়া গিয়ে নেহার কাছে গিয়ে বলল, ক্ষমা করে দে মা, এত কিছু হওয়ার পর আমরা কেউ কিছু বলি নাই। আমরা তো আর তোকে ভালো করে চিনি না। ওই ছেলে যেভাবে প্রমাণ দেখালো সেখানে আর কিছু বলার ছিল না। ওইখানে থাকলে যে কেউ বিশ্বাস করবে। নেহার কাছে সবাই ক্ষমা চাইতে লাগলো। নেহা নয়নের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নেহার দাদিমা এসে জড়িয়ে ধরল। সবাই নেহার আব্বু আম্মুকে থামিয়ে দিল। আতিয়া নেহাকে ধরে নয়নের হাত দিয়ে বলে ওঠে, যাক বাবা, আমার ভাবির অভিমান কমেছে তাহলে। ভাবি আমার ভাইকে আর কষ্ট দিবে না তো? আতিয়ার কথাটা বলতে শুনে নেহা লজ্জা পেয়ে গেল। নয়ন নেহাকে কোলে তুলে নিয়ে বলল, আমার বউয়ের সাথে কিছু হিসাব নিকাশ করা আছে, চলেন আপনার অভিমান রাগ ভাঙবো। নয়ন ছাড়ো, কি করছো? সবার সামনে এইভাবে কেউ কোলে তুলে নেয়? আমরা কিছু দেখি নাই। দাদিমার কথা শুনে সবাই হেসে দিল। নয়ন নেহাকে নিয়ে চলে গেল। নয়ন নেহাকে নিয়ে রুমে গিয়ে খাটের উপরে ফেলে দিয়ে বলল, কে যেন বলেছিল আমার তোমাকে প্রয়োজন নাই, তোমাকে ভালোবাসি না, কখনো ভালোবাসতে পারবো না। তা আমার জ্বর আসলে কে যেন রাতের বেলা এসে সেবা করে গেছে। ওইটা কি নেহা নামে মেয়ের জিন ছিল নাকি? নেহার কথা শুনে নয়ন নেহার দিকে ঝুঁকিয়ে কিছু বলবে, সাথে সাথে নেহা টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, আই এম সরি। সরি দিয়ে কাজ হবে না। এখন দরজা লাগিয়ে দিয়ে এসে আমার সামনে উলঙ্গ হয়ে ড্যান্স করবে। কি যা তা বলো, পাগল হয়েছো নাকি? বিআইডির সাথে তো ভালোই ড্যান্স করছেন, আমার সামনে নাচ করতে লজ্জা লাগে? যেটা বলছি ওইটা করো, এইটা তোমার শাস্তি সেদিন আমার সামনে পরপুরুষের সাথে নাচ করার। আমার সামনে বিআইনের সাথে কে যেন রোমান্টিক ডান্স করছিল, আর কে যেন ভাবিদের বাসায় বিআইনকে দেওয়ালের সাথে চেপে ধরেছিল। সেই রাগ আমিও বিআইদের সাথে ডান্স করেছি। ওরে ফাজিল, আমাকে ভালোবাসে না, বাট আমাকে নজরে রাখে। নেহা নয়নের কথা শুনে গলা জড়িয়ে ধরে বলল, সেই রাগে আমিও বিআইদের সাথে ডান্স করেছি। দূরে থাকতে বলছি এর মানে এই না যে আমার জামাই অন্য বেটির সাথে কিছু করবে সেটা আমি মেনে নিব। আমার ভয় ছিল সবাই জানলে ছিছি করবে, কেউ মেনে নেবে না, পরে তুমি কষ্ট পাবে। তাই আগে আগেই তোমাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমার উপরে রাগ করে আমাকে ছেড়ে দাও, আমার সাথে রাগ করে অন্য কাউকে বিয়ে করে সুখে থাকো। বাট তোমাকে এত ভালোবেসে ফেলেছি যে তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না। কষ্টে বুকটা ফেটে যেত, না কিছু বলতে পারতাম আর না সহ্য করতে পারতাম। কান ধরে বলল, আর কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাব না। যত যাই হোক আমার হাত শক্ত করে ধরে থাকবে। প্রমিস করে বলছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার স্ত্রী হয়ে কাটিয়ে দিতে চাই। আই লাভ ইউ বিবি জান। আই লাভ ইউ টু জামাই জান। দুইজন হেসে দিয়ে নিজেদের ঠোঁট জোড়া নিজেদের দখলে নিয়ে নিল।